আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনা। আমি ডক্টর আলিফ রাজি বলছি। ডক্টর আলিফা হন্টেড স্টোরি টেলার পেজ এবং চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে সাদর আমন্ত্রণ। আসলে আমার পিরিয়ডিক্যালি অনেকগুলো ঘটনা আপলোড করার কথা ছিল, কিন্তু কিছু সময় সংকীর্ণতার কারণে আমি সেসব ঘটনা আপলোড করতে পারিনি। এখন যে ঘটনাটি আপলোড করব সেটি আমার অনেক আগের একটি ঘটনা। তো ঘটনা শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাকে আপনাদের এক্সপিরিয়েন্সড ঘটনাগুলো মেইল করবেন। আমাকে মেইল করবার ঠিকানা হচ্ছে আলিম আল রাজি 14, দ্যাট ইজ ALIMALRAZEE1414@gmail.com। এই নম্বরে আপনাদের এক্সপিরিয়েন্সড ঘটনা আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনারা যদি ভয়েস মেইল করে পাঠাতে চান সেটাও সম্ভব, কিন্তু এটা আমাকে ইমেইলেই পাঠাতে হবে। এখন যে ঘটনাটি শেয়ার করব এটা আমি আগে একবার শেয়ার করেছি। এটা একটা গোরখোদকের গল্প। বহু কষ্টে আমি ওনাকে খুঁজে পাই, আর যখন আমি ঘটনাটা কালেক্ট করি তখন তিনি বললেন যে তিনি বেওয়ারিশ থেকে শুরু করে মোটামুটি ওই অত্র এলাকায় ওই সময়ে সব ধরনের কবরও খুঁড়তেন, যা পেতেন তা দিয়ে সংসার চলত। আগে তার বাবা এরকম কবর খুঁড়তেন, তারপর তিনি শুরু করেন। এটা বরিশালের একটা ঘটনা, অনেক দিন আগের কথা। ফারুক হোসেন নামের এই লোকের ঘটনা 1988 সালের বন্যার পরের ঘটনা। একা একাই সবসময় কবর খুঁড়তেন, কোনো সাহায্য লাগতো না, কখনো কোনো প্রবলেম হয় নাই। বাবার সাথে সাথে থেকে কাজ শেখা। হঠাৎই তার একটা ঘটনার সম্মুখীন হতে হয়। এরকম ঘটনা আদৌ ঘটতে পারে বা পারত ওই মুহূর্তে তার মাথায় আসে নাই। বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে, তখন বাড়ির সামনে গাছের নিচে বসে হাওয়া খাচ্ছেন। ঘটনার দিন। এমন সময় একজন লোক আসলো তার কাছে। লোকটা তাকে বলল চল। ওই লোকটাকে তিনি আগে কখনো দেখেন এই এলাকায়। তিনি বলেন, আপনি কে? আমাকে কই নিতে চান? বলল, ওনাদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে একটা বাড়ি আছে, ওই বাড়ির মালিক মারা গেছেন, সৈয়দ আশরাফ আলী, কবর দিতে হবে। তো তিনি তার সাথে হাঁটা দিলেন। তিনি দেখলেন তার মুভমেন্ট এমন যে উনি যদি 2 কদম দেয় তাহলে সেই লোক দেয় 8 কদম, আর এত ফাস্ট যে একটা পর্যায়ে ওই বাড়িতে ফারুক যে লোকটার ঘটনা বলছে সে কবর খুঁড়ে তিনি পৌঁছে যান। কবর খুঁড়তে তিনি পৌঁছে যান। পৌঁছানোর পর দেখেন বাড়ি শূন্য, বাড়ি চারিদিকে কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, এবং একটা লাশ আর একটা খাটিয়া পড়ে আছে, আর ভেতরে একজন লোক খুব কান্না করছে। তিনি রুমে গেলেন এবং দেখলেন যে ওই একজন লোক অনেক জোরে জোরে কাঁদছে, এবং এটা সেই লোক যেই লোকটা তাকে নিয়ে এসছে। অনেক কিছু জিজ্ঞেস করার পর কোনো উত্তর ওই লোকের কাছ থেকে পাওয়া গেল না। ওই লোক অঝরে কেঁদেই যাচ্ছে। তারপর তিনি না পেরে নিজেই সেই ডেড বডির উপর থেকে নর্মাল একটা কাপড় দেওয়া ছিল, সেই কাপড়টা সরালেন। এটা যেই লোকটা কাঁদছে সেই লোকটাই শুয়ে আছে। মানে এটা কাকে দেখতেছে তিনি? আল্লাহকে ওনাকে দেখাচ্ছে নাকি স্বপ্ন? তিনি এক দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যান এবং জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকেন। আশেপাশে কাকে খবর দেবে এরকম কোনো কাউকে খুঁজে পাচ্ছে না। বুঝতে পারছিলেন উনি কি করবেন। কিছুক্ষণ পর সাহস করে, এবং তখন অলরেডি রাত হয়ে গেছে, আশেপাশে শুধু গাছ দেখা যায়, কোনো ঘরবাড়ি দেখা যায় না। একটা দোকান দেখেছিল তিনি, তাও এখান থেকে অনেক দূরে। তিনি অনেক খুঁজলেন এবং একজন মানুষ পেলেন। তিনি একটি মসজিদ দেখিয়ে দিল। ওই মসজিদের একজন হুজুরকে নিয়ে আসলো। হুজুর আসলেন এবং গোসল করালেন লোকটা। এবং ফারুক হোসেন যে লোকটা ঘটনা বলছি, উনি আস্তে আস্তে ভয় করলেন, যেন সাথে একটা লোক ছিল। এখন আর ভয় নাই। তিনি পুরো বিষয়টা হুজুরকে বলেন নাই। আর হুজুররাও অনেক কথা বলে। আশ্চর্যজনক, এই হুজুরটিও কোনো কথা বলছে না, দরকার ছাড়া। তার কাছে অনেক আশ্চর্য লাগতে থাকে। গোসল শেষে লাশের খাটিয়া তুলে কবর দিতে নেওয়া হবে। এমন সময় তিনি দেখলেন দল বেঁধে 70 থেকে 80 জন লোক ওই লাশের খাটিয়ার কাছে দল বেঁধে কোথা থেকে যেন হাজির হয়ে গেল। এত গন্ধ, লাশের ভেতরে এত আতর দেয়া ছিল, কিন্তু এত গন্ধ কিভাবে এলো? ওইসব লোকজনের আলাদা কোনো ধরনটাও না। সবাই মিলে লাশের খাটিয়া ধরে ধরে এগিয়ে যাচ্ছে, কবর দিবে। ওই হুজুর ছিল সবার সামনে। কবর দিবে, হেঁটেই চলেছে। এক পর্যায়ে ফারুক হোসেন টায়ার্ড হয়ে যায়, হাঁপাতে থাকে। আর কাউকে কোনো কথা জিজ্ঞেস করলে কেউই অ্যান্সার দিচ্ছে না। এমন মনে হলো যে যেন দীর্ঘ 5-6 ঘন্টা ধরে এই লাশ নিয়ে তারা হেঁটেই চলেছে। লাশ নিয়ে হাঁটা যেন তাদের শেষ হচ্ছে না। অনেকক্ষণ পরে একটা জায়গায় আসলো। এত রাত, গ্রামটা তাও পুরা চেনা, ওনার কাছে পরিচিত হতে লাগলো। এই জায়গায় তিনি কখনো আসেন নাই।
এতদিন ধরে এই জায়গা তিনি দেখেন নাই, অথচ এই এলাকারই তিনি লোক। তারপরেও কালেমা শাহাদাত যেন সবাই এমন ভয়ে পড়ছে যেন মিছিল হচ্ছে। আকাশ থেকে মেঘের গর্জন। ওনার ভয় এখন আবার শুরু হয়ে গেছে। এরকম তো কখনো তিনি দেখেন নাই, কখনো তিনি এরকম জিনিস ফেস করেন নাই। এবার তার কাছে একজন আসলো এবং বলল, কবর খুঁড়েন। উনি দেখলো কোদাল দিয়ে এক কোপ দিতে মাটি উঠে আসে 10 কোপের উপর। উনি ভয় পেয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। তারপরও বুকে ফু দিয়ে তিনি কবর খুললেন এবং কবরটি অন্ধকারেই খোঁড়া হয়ে গেল। ওখানে কোনো আলো ছিল না, কিচ্ছু না। এক পর্যায়ে যারা এসেছিল তাদের সাথে কেউকেই তিনি দেখতে পাচ্ছেন না। উনি তো কবর খুঁড়ছিলেন, খেয়াল করেন নেই। শেষ করার পরে তিনি খেয়াল করলেন, হঠাৎ হঠাৎ মেঘের গর্জনার বিদ্যুতের আলোতে তিনি দেখেন তা অনেকটা শিউরে ওঠার মতো। কুচ্ছিত কুচ্ছিত চেহারার মানুষ, সব সাদা শাড়ির মতো পরা অনেক মানুষ ওই কবরের সামনে। কবরটির পাশে লাশের খাটিয়া এবং লাশ। হুজুর যে ছিল উনি বলল, লাশ নিচে নামাও। তিনি যা দেখলেন সেটির পর আর কিছু বাকি থাকলো না, সব ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে। আবছা আলোয় তিনি দেখলেন লাশটি নিজে নিজে গড়িয়ে কবরে পড়ে গেল, আর সবাই জোরে জোরে কালেমা শাহাদাত পড়ছে এবং পড়েই চলছে। এরপর বাঁশের পাত ফেললেন, কলা পাতা দিলেন, সবই রেডি ছিল, সব হয়ে গেল, কবর হয়ে গেল। এবং তিনি দেখলেন তিনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং গভীর ঘুমে পড়ে গেলেন। তার ঘুম ভাঙল এবং সে উঠে দেখলো তিনি বিকালে যেই জায়গায় বসেছিলেন ঠিক সেই জায়গায় ঘুমিয়ে আছেন। তখন সকাল। ঘুম ভাঙার পর তিনি তার ছেলেকে ডেকে বললেন, বাবা তুমি এখানে কেন? আশেপাশে সারাক্ষণ খুঁজলাম, তোমাকে রাতে পাই নাই, ভাবলাম শহরে গেছো কিনা, আর এখানে শুয়ে আসো। তিনি আর কাউকে বিষয়টা শেয়ার করলেন না এবং গত রাতে যে রাস্তা ধরে কাল ওই বাড়িতে গিয়েছিল সেই বাড়ির দিকে ছুটলেন এবং গিয়ে ওই বাড়িটা পেলেন, কিন্তু ওখানে অনেক মানুষ। সবাইকে জিজ্ঞেস করলো, এখানে কেউ মারা গেছে কিনা? সবাই বলল, কই, কেউ তো মারা যায়নি। তখন তিনি বলল, সৈয়দ আশরাফ আলী বাড়ি কোনটা? তখন ওইখানকার মানুষজনটা তাকে আরো ভেতরে একটি গ্রামের ইঙ্গিত দিল। তিনি আর সাহস করলেন না, বাড়ি চলে এলেন। এই ঘটনাটা তার সারা জীবন মনে থাকবে এবং কখনো তিনি ভুলতে পারবেন না। এটাই ছিল আজকের ফারুক সাহেবের ঘটনা। আমি জানি অনেকে এই ঘটনাটা আগে শুনেছেন, তারপরও আমি নতুন করে রেকর্ড করে ইউটিউবে আপলোড দিচ্ছি। যারা আগে শোনেননি, যারা নতুন এসেছেন, আমাদের গ্রুপে জয়েন করেছেন, তাদের জন্য এই ঘটনাটি দেওয়া। শুনতে ভালো লাগলে, যদি পছন্দ করেন ঘটনাটা, তাহলে অবশ্যই লাইক বাটন এবং শেয়ার দিতে ভুলবেন না। সাথে আরেকটা রিকোয়েস্ট থাকছে, যারা চ্যানেল সাবস্ক্রাইব এখনো করেননি, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ইনশাল্লাহ সামনের যেসব এপিসোডগুলো হবে আমি চেষ্টা করবো সেগুলো যেন ইউটিউব থেকে লাইভ করতে পারি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদেরকে জাপানের টোকিও থেকে পাঠিয়েছেন মোহাম্মদ রোমান। ওনার পাঠানো একটি ঘটনা কিন্তু আমরা থার্সডে নাইটের 176তম এপিসোডে প্রচার করেছিলাম। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে ওনার এক বন্ধুর সাথে, যার নাম হচ্ছে নয়ন। ঘটনাটি ঘটেছে এই 2026 সালের এপ্রিল মাসের 22 তারিখে। এই যে নয়ন ভাই, উনি 2026 সালে জাপানে লেখাপড়া শেষ করে চাকরির জন্য ট্রাই করছিলেন। এর মধ্যে একটি কোম্পানিতে ওনার চাকরি হয়ে যায়। ওই কোম্পানিটা ছিল জাপানের চিবা প্রিফেকচার এরিয়াতে। উনি কিন্তু লেখাপড়া করেছেন টোকিওতে। যেহেতু ওই কোম্পানিটা চিবা প্রিফেকচারে, ওখানে ওনাকে চলে আসতে হবে। আর কোম্পানি থেকে ওনাকে একটা বিল্ডিংয়ে ফ্ল্যাট বরাদ্দ করা হয়। উনি তো মহা খুশি। খুব বেশি দিন তো আর বেকার থাকতে হয়নি, অল্প কিছুদিন মাঝখানে গ্যাপ গেছে আর কি। রেজাল্ট হবার পর চাকরি তো পেয়েছেনই, সেই সাথে একটি ফ্ল্যাটও পেয়ে গেছেন। কথা ছিল যে উনি প্রথমে ওই ফ্ল্যাটে উঠবেন, ওঠার পর উনি পরদিন ওই কোম্পানিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। তো উনি তো টোকিও থেকে এই চিবা প্রিফেকচারে চলে আসছেন। তো ওনার থাকার যে জায়গাটা, যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে মোট 5টা ফ্ল্যাট রয়েছে। এটা একটা গ্রামীণ এরিয়া, মানুষজন আছে তবে কম, একটু দূরে দূরে ঘরবাড়ি আছে, মানুষজন কম থাকে। উনি যখন উঠেছেন, ওনার মালামাল গোছগাছ করে একটু ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়েছেন। এরপর দেশে ওনার মা এবং পরিবারের সাথে কথা বলেছেন। এরপর উনি ঘুমাতে যাবেন।
স্থানীয় সময় রাত প্রায় 12:30টার মতো বাজে তখন। উনি মাত্র লাইটটা বন্ধ করে শুয়েছেন, তখন কিন্তু আশেপাশে আলো ছিল। আশেপাশে আলো বলতে বারান্দায় লাইট জ্বলছিল বা অন্য সাইডে লাইট ছিল, জানালার কাচের ভেতর দিয়ে সেই আলো কিন্তু হালকা হালকা রুমের মধ্যে আসছিল। তবে লাইট যখনই বন্ধ করেছেন তখন ওই অন্ধকারটা সইয়ে নেওয়ার জন্য তো কিছুটা সময় লাগে। উনি যখনই লাইটটা বন্ধ করে বিছানায় শুয়েছেন, সাথে সাথে ওনার কাছে মনে হলো কোত্থেকে যেন একটা ছায়ামূর্তি লাফ দিয়ে এসে ওনার বুকের উপর বসেছে আর ওনার গলা চেপে ধরেছে। উনি চিন্তা করলেন কি ব্যাপার, কি হলো এটা? রুমের দরজা তো বন্ধ, জানালা বন্ধ, আর এই ছায়ামূর্তিটা ওনার গলার উপর চাপ দিয়ে ধরে মনে হচ্ছে ওনাকে মেরেই ফেলবে, এমন জোরে চাপ দিচ্ছে। এদিকে উনিও ছোটার জন্য চেষ্টা করছেন। এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই রুমের অন্ধকার যখন একটু চোখে সয়ে গেছে, তখন উনি দেখতে পান যে এই জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। উনি চিন্তা করেছিলেন কোনো চোর হবে হয়তোবা, কিন্তু জাপানে তো এরকমটা হওয়ার কথা না। উনি যখন দেখতে পেলেন যে এই জিনিসটার ভয়ঙ্কর রূপ, তখন তো ওনার শরীর একদম অবশ হয়ে যাচ্ছিল। উনি দেখতে পান এই জিনিসটা এমন একটা চেহারার, মনে হচ্ছে চেহারাটা পচা গলা, মুখের এক পাশের মাংস পচে খুলে পড়ে গেছে এবং এর ভেতরে যে হাড় এটাও দেখা যাচ্ছে। আর এটা শরীর দিয়ে এমন বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে যেটা আসলে ভাষায় বলবার মতো না। এই যে নয়ন ভাই, উনি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, ওনার গলায় কিন্তু ওনার ধর্মের বেশ কয়েকটা মালা ছিল। এই জিনিসটা কি করেছে, গলা চাপ দিয়ে যখন ধরেছে, এর অল্প কিছু সময় পর পরই এই মালাগুলো টেনে ছিঁড়ে একদম খুলে ফেলেছে। শুধু খুলেছে তা না, দূরে ছিটকে ফেলে দিয়েছে। এটা করেই যদি সীমাবদ্ধ থাকতো তা কিন্তু না, সে এক হাত দিয়ে গলা চেপে ধরেছে, আর এক হাত দিয়ে বুকের উপরে, গলার সাইডে, কাঁধের উপরে, হাতে, বিভিন্ন জায়গায় আঁচড় দিচ্ছিল। নয়ন ভাই বুঝতে পারলেন যে ওনার সময় হয়তোবা শেষ হয়ে এসেছে। উনি শরীরের সর্বশক্তি দিয়ে ওই জিনিসটাকে ধাক্কা দিয়ে শরীরের উপর থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এরপর এক দৌড়ে রুম থেকে বের হয়ে ওই বাসা থেকে 8 থেকে 10 মিনিট দূরত্বে একটি ডিপার্টমেন্টাল স্টোর ছিল, ওখানে চলে যান। ওখানে চলে যাবার পর ওই স্টোরের বাইরে বসেই রাত কাটিয়ে দেন। বাসায় ফেরার মতো সাহস তার ছিল না, যেহেতু ওই এলাকায় মানুষজন খুবই কম, কার সাথে এই বিষয়ে কথা বলবেন সেটাও বুঝতে পারছিলেন না। সকাল পর্যন্ত অপেক্ষা করলেন। তখন সকাল হয়ে গেছে। উনি বাসায় যাওয়ার সময় ওনার ওই বিল্ডিং এর কাছাকাছি একটা বাড়ি রয়েছে, ওইখানে যান। ওখানে যাওয়ার পর দেখতে পেলেন যে ওই বিল্ডিং এ একজন বয়স্ক ভদ্র মহিলা বসবাস করেন। তো উনি বের হয়েছেন, ওই জাপানিজ বয়স্ক ভদ্র মহিলার সাথে কথা বললেন যে আমি তো এই বিল্ডিং এ এসেছি, তো এরকম একটা সমস্যা হয়েছে। মূলত যখনই উনি বলেছেন আমি তো এই বিল্ডিং এ এসেছি, তখনই ওই বয়স্ক মহিলার মানে চেহারাটা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো উনি গভীর চিন্তামগ্ন হয়ে গেলেন। এরপর যখন বললেন যে রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটেছে, তখন ওই বয়স্ক মহিলা বললেন যে তুমি এই বিল্ডিং এ এসেছো, এখানে তো বহু বছর, প্রায় 10 থেকে 12 বছর ধরে এখানে কোনো মানুষই থাকে না, এটা তো খালি পড়ে আছে। আর জাপানে এরকম ভবনগুলোতে আসলে মানুষজন থাকে না, কারণ এগুলোতে অনেক ভুতুরে ঘটনা ঘটে। এই কথা শোনার পরই উনি আর একজন লোককে সাথে নিয়ে, মানে কোনোভাবে একজন লোককে সাথে নিয়ে ওই রুমে ঢুকে মালামালগুলো গুছিয়ে বের হয়ে উনি আবার টোকিওতে চলে আসেন। ফোনে জানিয়ে দেন উনি এই চাকরিটা করছেন না। ওই বাসায় আর একটি রাতও থাকার সাহস ওনার হয়নি। পরবর্তীতে উনি জানতে পারেন যে জাপানে অনেক বয়স্ক ব্যক্তিরা কোনো বাসার মধ্যে মারা গেলেও তাদের লাশ সম্পর্কে অনেকেই কোনো তথ্য জানতে পারেন না। তাদের পরিবার পরিজন দূরে থাকেন, একাকী বিষণ্ণতা তাদেরকে গ্রাস করে ফেলে। মারা যাবার 6 মাসও হয়ে যায়, দেখা যাচ্ছে তাদের কোনো খোঁজ খবর কেউ পায় না, কঙ্কাল হয়ে থাকে, এমন অবস্থা কিন্তু হয়ে থাকে। সাধারণত এই ধরনের বাসাগুলোতে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটে। আর এই ধরনের বাসায় যখন একবার এই ধরনের একটা মৃত্যু হয়ে যায়, তখন ওই বাসাগুলো আর ভাড়া হয় না, ওখানে আর কেউ থাকে না, ওগুলো ওভাবে খালিই পড়ে থাকে। আর এই ধরনের বাসাগুলোতে যদি কেউ ওঠে, তখন এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে। প্রিয় লিসেনার্স, আপনাদের
হয়তোবা মনে আছে, আমরা জাপানের এরকম ঘটনা আগেও শেয়ার করেছিলাম। জাপানে থাকা একজন আপু আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। উনি ওনার পরিবার নিয়ে সেখানে গিয়েছিলেন। প্রথম যাবার পরপরই একটি বাসায় ভয়ঙ্কর কিছু ঘটনার মুখোমুখি ওনারা হয়েছিলেন। উনিও বলেছিলেন জাপানে এরকম অনেক বাসা রয়েছে, ফাঁকা পড়ে আছে, অনেক অল্প টাকায় ভাড়া পাওয়া যায়, তবুও মানুষজন জেনে শুনে উঠতে চায় না, না জেনে কেউ ভুল করে উঠে পড়ে, তখন পরে এক বিপত্তিতে। এই ধরনের বিষয় কিন্তু ওই আপু আমাদেরকে বলেছিলেন। রোমান ভাইয়ের পাঠানো এই ঘটনাতেও কিন্তু আমরা এই একই বিষয় জানতে পারলাম। জাপানে এরকম হন্টেড হাউস বহু পড়ে রয়েছে, হিসাব নেই। তবে প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে, একবার ভাবুন যে একটা মানুষের গড় আয়ু 100 বছরের উপরে হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। এতটা সময় নিঃসঙ্গ ওনারা জীবনযাপন করছেন। কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে। ওনারা একটি ঘরের মধ্যে একাকী জীবনযাপন করছেন। রান্নাবাড়া, হাঁটাচলা, অনেক কিছুর জন্য যেখানে অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়, সেখানে নিজেকেই সব কাজ করতে হচ্ছে। অসুস্থ হয়ে গেলে ওখানেই ওনারা মারা যাচ্ছেন। তাদের খোঁজ নেয়ার লোকও পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, আসলে এই যে বয়স হয়ে গেলে মানুষ একাকী হয়ে যায়, তার আত্মীয় স্বজন আর পাশে থাকে না, তাদের সন্তানাদি পাশে থাকে না। জাপান কিন্তু অনেক উন্নত একটি দেশ। আমরা এখন 2026 সাল পার করছি। জাপানে গেলে মনে হয় আমরা 2070 সালে রয়েছি, কেননা তারা টেকনোলজিতে এতটা এগিয়ে গিয়েছেন। এত আগানোর পরও তারা কি নিজেদের ব্যক্তিগত জীবনে সুখ আনতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষেরা হয়তোবা তাদের মতো এতটা বিলাসী জীবন বা এতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারি না, হয়তোবা না, এটাই বাস্তব। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে তাদের মতো নিঃসঙ্গ জীবনযাপন বাংলাদেশে এতটা মানুষ করে না। হ্যাঁ, করে, তবে তাদের মতো এতটা নয়। দিন শেষে আমরা যখন পরিবারের কাছে আসি বা আমরা যখন একাকী থাকি, তখন আমরা আমাদের আপনজনের সান্নিধ্য পেতে চাই। আমরা চাই কেউ আমাদেরকে বলুক যে খাবার রান্না হয়েছে, খেতে আসুন। আমরা চাই যে আমরা যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরি, কেউ আমাদেরকে বলুক যে সারাদিন নিশ্চয়ই অনেক ক্লান্তি গিয়েছে, এক গ্লাস শরবত বানিয়ে রেখেছি, এটা খান। আমরা চাই যে আমরা যখন বাসায় ফিরব, আমাদের সন্তানাদিরা আমাদের সাথে কুশল বিনিময় করুন, বা তারাও তাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করুক। এটা কিন্তু আমরা চাই। দিন শেষে নাতি নাতনিদের সাথে বৃদ্ধ বৃদ্ধারা গল্প করবেন, এটাই কিন্তু আমাদের দেশে আমরা প্রত্যাশা করি। তারাও হয়তো বা প্রত্যাশা করেন। তবে উন্নত জীবন আর আধুনিক যে জীবনযাপন, এর কারণেই একটা বয়সে এসে ওনারা খুবই একাকী হয়ে যান। আমাদের দেশেও কিন্তু এমন মানুষ রয়েছেন, তবে সেই মানুষের সংখ্যা যে তাদের মতো এত বেশি তা কিন্তু নয়। সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। রাত যখন প্রায় 11:30, শহরে ব্যস্ত রাস্তা অনেক আগেই ফাঁকা হয়ে গিয়েছে। দোকানপাটের ছাপ নামানো, রাস্তায় 2-1টা কুকুর ছাড়া আর কোনো প্রাণী দেখা নেই। আকাশটা অধূদ্র কালো, চাঁদ নেই, তারা যেন মেঘের আড়ালে লুকিয়ে আছে। রায়হান সেদিন অফিস থেকে ফিরছিল একটু দেরিতে। তার বাড়িতে শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। সাধারণত সে রিক্সা বা অটোতে যায়, কিন্তু সেদিন কোনো যানবাহন পাচ্ছিল না। বাধ্য হয়ে সে পুরনো রেললাইনের পাশে শর্টকাট রাস্তা ধরে হাঁটা শুরু করলো। রাস্তাটা সম্পর্কে ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছে, রাত
11:30টার পর ওই রাস্তা দিয়ে কেউ একা হাঁটে না, কারণ সেটা কেউ পরিষ্কার করে বলতো না। রায়হান এসব কুসংস্কার বিশ্বাস করতো না। হাঁটতে হাঁটতে সে মোবাইল বের করলো। ব্যাটারি 3%। সে বিরক্ত হয়ে বলল, আজকেই ব্যাটারি শেষ হবে। ঠিক তখনই পিছন থেকে একটা শব্দ এলো, ঝন 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 ঝন। মনে হলো কেউ যেন পুরনো সাইকেল ঘন্টা বাজাচ্ছে। রায়হান পিছনে তাকালো, কেউ নাই, রাস্তা ফাঁকা। সে আবার হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর আবার ঝন 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 ঝন। এবার শব্দটা আরো কাছে। রায়হান দ্রুত পিছনে তাকালো। একজন লোক দাঁড়িয়ে আছে, কালো পাঞ্জাবি, মাথায় কালো টুপি, হাতে একটা পুরনো সাইকেল। লোকটা স্থির হয়ে রায়হানের দিকে তাকিয়ে আছে। রায়হান একটু অস্বস্তি পেল, বলল, ভাই সামনে যাবেন? লোকটা কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে সাইকেল ঢেলে এগিয়ে আসতে লাগলো। রায়হান রাস্তার একপাশে সরে দাঁড়ালো। লোকটা তার পাশে দিয়ে চলে গেল। যাওয়ার সময় খুব নিচু গলায় বলল, আইসো 11:30টায়? রায়হান থমকে গেল। সে ঘড়ির দিকে তাকালো। 11:33। রায়হানের বুকে ভেতরটা কেমন যেন করে উঠল। লোকটা তখন অনেকটা দূরে চলে গিয়েছে। হঠাৎ রায়হান বুঝতে পারল লোকটির পায়ে শব্দ নেই, সাইকেলের চাকা ঘুরছে না, অর্থাৎ লোকটি সামনে এগিয়ে যাচ্ছে। রায়হান দৌড়ে গেল। আর ঠিক তখনই তার মোবাইলটা বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার। দৌড়েতে দৌড়েতে সে একটা পুরানো বাস স্ট্যান্ড দেখতে পেল। বাস স্ট্যান্ডে একটা বাস দাঁড়িয়ে, বাসের সামনে লেখা শেষ বাস 11:30। রায়হান হাঁপাইতে হাঁপাইতে বাসে উঠে পড়ল। ভেতরে মাত্র 3জন যাত্রী, একজন বৃদ্ধ, একজন মহিলা আর একদম পিছনের সিটে বসে থাকা একটা ছোট ছেলে। ড্রাইভার কোনো কথা বলল না। বাস চলতে শুরু করলো। রায়হান জানালার পাশে বসে অস্তিত্ব নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর সে ড্রাইভারকে বলল, ভাই এই বাসটা কি মধুপুর যাবে? ড্রাইভার রায়হান তার দিকে তাকালো, তারপর বলল, আপনি কোথায় নামবেন? বটতলা। ড্রাইভার কিছুক্ষণ চুপ থেকে বলল, ওখানে তো কেউ নামে না। রায়হান হেসে বলল, আমি নামবো। ড্রাইভার আর কিছু বলল না। বাসটা অদ্ভুত দ্রুত গতিতে চলতে লাগলো। জানালার বাহিরে কোনো বাড়িঘর নেই, শুধু অন্ধকার। রায়হান হঠাৎ খেয়াল করলো বাসের ভেতরে 3জন যাত্রী একদম নড়ছে না। বৃদ্ধ লোকটা চোখ বন্ধ করে বসে আছে, মহিলা মাথায় নিচু, আর ছোট ছেলেটা সোজা হয়ে রায়হানের দিকে তাকিয়ে আছে। ছেলেটা হঠাৎ বলল, আপনি নতুন? রায়হান অবাক হয়ে বলল, কি? ছেলেটা আবার বলল, আপনি কি আজ নামবে? কোথায়?
ছেলেটা আঙ্গুল তুলে বাসের সামনের দিকে তাকালো। এখানে রায়হান তাকিয়ে দেখলো বাসের সামনে ছোট একটা লাল বাতি জ্বলছে। তার নিচে লেখা মৃত্যুদের জন্য শেষ স্টাফ। রায়হান শরীরে ঠান্ডা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে ড্রাইভারের কাছে ছুটে গেল। বাস থামান। ড্রাইভার কোনো উত্তর দিল না। আমি বলছি বাস থামান। ড্রাইভার এবার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। রায়হান দেখলো ড্রাইভারের মুখ নেই, শুধু কালো ফাঁকা একটা গর্ত। রায়হান চিৎকার করে উঠল। ঠিক তখনই বাসটা হঠাৎ থেমে গেল। সব আলো নিভে গেল। তারপর একটা কণ্ঠ শোনা গেল, বটতলা এসে গিয়েছে। রায়হান চোখ খুলল। সে রাস্তার পাশে পড়ে আছে। চারপাশে ভোরের আলো ফুটছে। একজন চাওয়ালা তাকে দেখে বলল, ভাই এখানে কিভাবে পড়ে আছেন? রায়হান উঠে বসে চারপাশে তাকালো। কোনো বাস নেই, কোনো যাত্রী নেই, কোনো রাস্তার আলো নেই, শুধু পুরনো একটা বাস স্ট্যান্ড। সে কাঁপা গলায় বলল, রাতের শেষ বাসটা কোথায় গেল? চাওয়ালা কয়েক সেকেন্ড চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, কোন বাস? 11:30 এর বাস। চাওয়ালা মুখ ফসকে হয়ে গেল। ভাই, ওই বাস তো 5 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে। রায়হান কিছু বলতে পারল না। চাওয়ালা আর নিচু গলায় বলল, 5 বছর আগে রাত 11:30টায় ওই রাস্তায় একটা বাস দুর্ঘটনা পড়েছিল। ড্রাইভার সহ 4 জন মারা যায়। রায়হান তাকিয়ে রইল। তারপর চাওয়ালা বলল, মাঝে মাঝে 11:30টার দিকে লোকজন নাকি ওই বাসটা দেখে। রায়হান নিজের পকেটে হাত দিল। তার মোবাইল নাই, কিন্তু পকেট থেকে একটা জিনিস বের হলো, একটা পুরানো বাসের টিকিট। টিকিটে লেখা যাত্রী রায়হান, গন্তব্য বটতলা, সময় রাত 11:30। নিচের কালি দিয়ে আরেকটা লাইন লেখা, পরের বার আর নামতে পারবেন না। রায়হান হাত কাঁপতে লাগলো। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ঝনঝন ঝনঝন সাইকেলের ঘন্টা। সে ধীরে ধীরে পেছনে তাকালো। সেই কালো পাঞ্জাবি পরা লোকটা দাঁড়িয়ে আছে, হাতে সেই পুরানো সাইকেল। লোকটা মুচকি হেসে বলল, আজ তো বেঁচে গেলেন। তারপর একটু থেমে বলল, কিন্তু পরের রাতে তো 11:30টায় বাজবে। সেদিনের পর রায়হান আর কোনো রাত 11:30 বাড়ি বাইরে বের হয়নি। কিন্তু প্রতি বছর ঠিক একই দিনে রাত 11:30 তার বাড়ির দরজার বাহিরে একটা শব্দ শোনা যায়, ঝনঝন ঝনঝন। আর দরজার নিচ দিয়ে ঢুকে আসে একটা পুরনো বাসের টিকিট। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শফিউল আমান বাংলাদেশের কোন একটি চরাঞ্চল থেকে। শফিউল লিখেছেন তার তো অভ্যাস নিজের, সেটা টেক্সটেও লিখেছেন যে তার ঘোড়া এরকম, তিনি প্রায়ই তাদের নৌকা আছে, পারিবারিক নৌকা, সেটা নিয়ে তিনি বেরিয়ে যান। তিনি খালে যান, খাল দিয়ে সামনে চলেন এবং অন্ধকারে বেশ লাগে, বিশেষ করে জ্যোৎস্না রাতে নাকি বেশ লাগে দেখতে। এমনকি বৃষ্টির রাতেও আলাদা একটা ফিল পাওয়া যায়, বড় বড় ঢেউ ওঠে কিন্তু ফিলটা অন্যরকম। তো
এরকম আরো কিছু মানুষ আছে যাদের এই ধরনের অভ্যাস আছে, তারা এরকম করেন। তো শফিউল এরকম বন্ধুদের সাথে আড্ডায় মাঝে মাঝে তারা বন্ধুরা বেরোয়, 2-4 জন মিলে যান, ঘুরে আসেন, এরকম খাল বেয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত যান। তো একবার তার বন্ধুদের সাথে এরকম আড্ডা বসে, এই নৌকায় বসেই তাদের চাঁদনি রাত ছিল, এবং তখন বিভিন্ন জন বিভিন্ন রকম ঘটনা বলেন। তো শফিউল তার এক বন্ধু পারভেজের কাছ থেকে এই ঘটনাটা শুনেছেন, এবং পারভেজ তাদের এক দুঃসম্পর্কের চাচার সাথে ঘটনা শেয়ার করেছেন সেদিনকার আড্ডায়। তো সেই চাচার নাম ছিল সবুজ, এবং তিনি ছিলেন পেশায় একজন কৃষিজীবী। তিনি কৃষিকাজ করতেন এবং থাকতেন সেই চরাঞ্চলে। তার যে এলাকা, তার যে বসত ভিটা, মানে তিনি তো থাকতেন তার বাবার বসত ভিটায়, সেটার আশেপাশে বিস্তীর্ণ জায়গা, শুধু খোলামেলা এবং অনেক ফসলের বিশাল মাঠ। তো দেখা যেত যে তাদের নিজের জমি জমাই অনেক দূর, এবং তারপরে আরো মানুষের জমি জমা আছে। মোটামুটি ওখানে একটা বসত ভিটার থেকে আরেকটা বসত ভিটার দূরত্ব অনেক বেশি। এক উঠোন থেকে বের হলে আরেকটা উঠোন অনেক দূরে দেখা যায়, মানে বিশাল বিস্তীর্ণ প্রান্তর, এবং এর মাঝে অনেক জমি আছে যেগুলো চাষাবাদও হয়নি। তো এই চাষাবাদগুলো ছিল এরকম, তারা নিজের জমিতে চাষ করত, এবং বিভিন্ন রকমের আলাপ আলোচনা করে অন্যের জমিতেও যদি প্রয়োজন হতো, যার লোক বেশি আছে তিনি তাদেরকে দিতেন। তাদের মধ্যে মানে এগুলো কন্ট্রাক্ট হতো টাকা পয়সার জন্য। তো সবুজ এই কন্ট্রাক্টে যেতেন মাঝে মাঝে, মানে তার বাবা যখন কন্ট্রাক্ট পেতেন এবং তারা যেতেন, তাদের জমিতেও হেল্প করতে আসতো, তারাও যেতেন। তো এরকম এক সময় তাদের ওখানে বিশাল এক চরের ওইখানে তাদের হলো, তাদের জমি জমার কিছু বেরোলো আর কি। ওই যে তারা মেপে টেপে নেয় যে এখানে তাদের চর উঠছে, চরের এখানে তাদের জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। তো নতুন চর, নতুন জায়গা বের হয়েছে, এগুলো হিসাব টিসাব করলেন সবুজের আব্বা সবুজকে নিয়ে, এবং মোটামুটি সেখানে আরো অনেক মানুষের সাথে মিলেমিশে তারা একটা মানে ব্যবস্থা করলেন যে এই জায়গাটা এরকম হবে, এখানে এটা করবো, এখানে ওইটা করবো, এবং একটা অংশ গেল পশু পালনের জন্য। তো যাই হোক, তাদের সবার সাথে কম্বাইন্ড নিয়ে আলোচনা হলো যে এই জায়গায় অমুকের ছেলেরা আসবে, তারা মিলে কাজ করবে আরো লোকজন নিয়ে। আর এই পশুপালনের ব্যাপারটাও যে যার যার কয়টা এখানে পশু থাকবে পালনের জন্য, তাদের সবাই হিসাব করে রাখা হবে। যাই হোক, টোটালি এটা একটা কম্বাইন্ডলি ওয়ার্ক হলো ওই নতুন চরের ওইখানে, যাদের জমি হয়েছে তারা মিলেমিশে কাজটা করবেন, ফাঁকা জায়গা। এবং সেখানে ওরকম একটা গোয়াল ঘরের মতো তৈরি করা হলো তো পশু রাখার জন্য, আর একটা ছোট্ট ঘর তৈরি করা হলো যেখানে যারা কাজ করবেন তাদের মধ্যে 2জন মানুষ পাহারা থাকবেন, কারণ পশুগুলো থাকবে, ফসলের চাষ হবে। তো একবার দায়িত্ব পড়লো হচ্ছে সবুজের সেখানে যাওয়ার, মানে তাদের পরিবার থেকে সবুজের দায়িত্ব পড়লো, এবং তিনি তার বাবার কথা ওইখানে গেলেন। সবুজ অনেক সাহসী ছিলেন, এগুলো নিয়ে তিনি চিন্তা করতেন না, খোলা প্রান্তর। এবং তিনি ওখানে এই চরটা নতুন উঠছে, কিন্তু এই চরটা নিয়ে অনেক কথা শুনছেন তিনি তার বন্ধুদের কাছে বা আরো কিছু বয়স্ক মানুষের কাছে, যে ওই চরটা নাকি ভয়ঙ্কর। মানে ওই চরের ওই পাশে একটা জঙ্গল আছে, বেশ একটা খালের মতো, খালের ওই পারে একটা চিকন খালটা পার হয়ে গেলে ওইটা আবার অনেক আগের থেকে জেগে আছে, কিন্তু ওইখানে ওই যে জঙ্গল বন বা ওইখানে যেই হয়েছে ওই জায়গাতে মানুষ যায় না। কেন যায় না? মানুষ ভয় পায়। কারণ কি, ওখানে নাকি একটা বাসা ছিল, সেই জায়গায় একজন মানুষ বসবাস করতেন, তিনি প্রতিপত্তিশালী ছিলেন, বেশ অর্থবিত্ত ছিল তার এখানে। তো একবার নাকি তার বাড়িতে ডাকাত পড়ার পর তাদের পুরো পরিবারকে ওখানেই শেষ করে দেয় সবাই। শেষ করে দেওয়ার পর থেকে ওই বাড়ি অনেকদিন পড়েছিল, মানুষজন, গ্রামের মানুষজন অনেকে গেছে সেখানে, যেহেতু অনেকের সাথে উনি পরিচিত ছিলেন, বেশ প্রভাবশালী মানুষ ছিলেন। তো গিয়ে ওই বাড়িতে অনেকে দেখছেন, আবার অনেকে নিয়ে গেছেন জিনিসপত্র। এটা যেটা হয় আর কি, যে একটা জায়গা দেখতে গিয়ে অনেকে ওখান থেকে জিনিসপত্র নিয়ে আসছেন। একটা সময় জায়গাটা পরিত্যক্ত হয়, এবং ওই যে প্রতিপত্তিশালী মানুষটা ছিলেন তার পরিবারের মানুষরাও ওই জায়গার আর ডিস্ট্রিবিউশন করেন নাই, তারা শহরে থাকতেন, তারা ডিস্ট্রিবিউশন করেন নাই। মোট কথা ওইটা একটা পুরো বাড়ির মতো হয়ে গেছে, এবং ওই জায়গাটার আশেপাশে বেশ গাছগাছালি জন্মায় গেছে, আগাছা জন্মায় গেছে অন্যরকম। তো ওইটা কিন্তু ওই নতুন যে চর জাগছে তার খুব কাছেই একটা ছোট খালের মতো আছে, খালের ওই পাশে। তো ওইটা নিয়ে অনেক কথা। এবং এই যে এই চরটা যখন জাগতেছিল, এখানে যখন ধীরে ধীরে মানে চর জেগে উঠতেছে, তখনই নাকি মানুষ অনেকে বলতো যে এই চরের মধ্যে মহিলা কাঁদতে দেখছে, বসে বসে কাঁদতেছে চরের মধ্যে খোলা, মানে যখন মানে চর তো আর এইভাবে জাগে না হঠাৎ করে পুরোটা, যে অংশটা শুকনো ওখানে নাকি মানুষ দেখছে রাতের বেলা, দূরে যারা মাছ ধরতো তারা দেখছে যে এখানে মাঝখানে বসে এক মহিলা কাঁদতেছে, সাদা শাড়ি পরা, মাথা নিচু করে 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে কাঁদতেছে। তো ওরা মানে প্রচন্ড ভয় পাইছে দেখে, যে এখানে এরকম একটা মেয়ে মানুষের গভীর রাতে আসবে কিভাবে। তো যাই হোক, এইসব ঘটনা কিন্তু সবুজ শুনছেন, এবং সবুজ শুনে চিন্তা করছেন এটা কোনো ব্যাপার না, আমি যাই, আমার সাহস আছে। তো তিনি গেলেন তাদের পরিবারের পক্ষ থেকে। তো
তো যেদিন তার প্রথম কাজ পড়ছে তিনি ওই দুপুরের পরে বিকালের দিকে চলে গেছেন ওইখানে। তো তাদের বাসার নৌকা যেটা সেটা নিয়েই তিনি গেছেন বাইতে বাইতে, যে ওখানে ঠেকছেন, ঠেকে তার নৌকা বাঁধলেন। বেঁধে দেখতেছেন যে এখানে আরো নৌকা আছে, আরো 2টা নৌকা বাঁধা আছে। একটা সম্ভবত মালপত্র টানাটানোর জন্য, এটা একটু বড়, আর আরেকটা ছোট হচ্ছে এখানে যে আরেকজন আছে অন্য পরিবারে এখানে। তো তিনি হেঁটে গেলেন, যে দেখতেছেন যে ওখানে ওই 2জন বসে বসে কথা বলতেছে, ওই যে ঘর তৈরি করছে থাকার জন্য। বেশ সুন্দর বাতাস, বিকেলের চরের বাতাস আসতেছে, বেশ সুন্দর, গা জোড়ায় গেল। আর দূরে চাষাবাদ হয়েছে, যে ফসলের মাঠ থেকে মানে একদম ফসলের ক্ষেতটা একদম ঢেউয়ের মতো দুলতেছে, এরকম সুন্দর, একেবারে সোনারাঙা রোদ পড়ছে এখানে, অসাধারণ লাগতেছে। তো সবুজের কাছে খুব ভালো লাগলো, যে বাহ সুন্দর, তো কয়েকদিন থাকলাম, কাজ করলাম, ভালোই তো। তো তিনি তাদের সাথে হাত নাড়লেন, তারাও দেখছে, বোঝে কি অবস্থা ভাই, কেমন আছেন। তো এসে গল্প গুজব হলো, বললো যে কি করছেন কাজ, এসে বলে যে এখান থেকে নিয়ে গেছে, যে ওইখানে আসেন দেখায় আপনাদের। নিয়ে গেল তাকে নিয়ে যে সেখানকার গোয়ালের সেই গরু টুরু যা ছিল এগুলো দেখালো, বললো কাউন্ট দিল, সেও কাউন্টের মধ্যে থাকলো, বললো যে এই তো ঠিক আছে, তো আমাদের হিসাব ঠিক আছে তো, বলে হ্যাঁ। এই তো আর কি করার, বলে আর তো কিছু করার নাই রে ভাই, কালকে সকালে রাত্রে আমরা ভাত রান্না করে খাবো, ভর্তা করে, মানে তারা খাবারের মেনু চিন্তা করলো, রাত্রে খাবো, রাত্রে ঘুমায় যাবো, কালকে সকালে কাজ। বলে ওই দিকে যে মানে যেখানে যেই জমিটাতে কাজ করতে হবে পরের দিন, সেটা ওই পাশে জমি প্রিপেয়ার করতে হবে, ওইটা ওখানে বীজ বপন হবে আর কি এই সময়। তো যাই হোক, গল্প গুজব করতে করতে তাদের সন্ধ্যা নেমে এলো, সন্ধ্যা কেটে গেল, রাত হয়েছে, রান্না বাড়ার আয়োজন চলতেছে। তো ভাত রান্না হচ্ছে, তো ওই যে 2জন ছিল আর সে 3জন, একজন করতেছেন রান্না বাড়া, ওখানে তো আর ইলেকট্রিসিটি নাই, ওই কুপির আলোতে কুপি জ্বালায় কাজ করতেছে। তো সবুজ আরেকজনের সাথে বের হয়ে আসছেন, তার নাম হচ্ছে আরমান। তো আরমান আর তিনি বাইরে আসছেন, যে সবুজের একটু ধূমপান করার অভ্যাস আছে, ধূমপান করবেন, গল্প করবেন। তো বলতেছে যে আমরা ভিতরে থেকে কি করবো, তো রান্না করতেছে, আসেন। তো বের হয়ে আসছে, এসে গল্প করতেছে, খুব সুন্দর, আকাশে চাঁদ উঠছে, একদম জ্যোৎস্নায় চারিদিকে ছেয়ে গেছে, ফসলের মাঠের উপর জ্যোৎস্নার আলো পড়ে অন্যরকম লাগতেছে। আর এই পাশে খালের পানিতে চিকচিক করতেছে, এই পাশে নদীর পানি এসে ছলাৎ বাড়ি মারতেছে, অন্যরকম একটা পরিবেশ আর কি। তো গল্প করতে করতে তো ওই আরমান শুরু করলো, ভাই এখানে কিন্তু ভয়ের ব্যাপার আছে। মানে বলে কালকে রাত্রে কিন্তু আমরা কেমন শব্দ পাইছি। বলে কিভাবে? মনে হলো মানে মেয়ে মানুষ কাঁদতেছে। তো সবুজ তখন আরে ধুর বাদ দেন এগুলো বলে, আমরা ভয় দেখানোর চেষ্টা করেন না, আমি অনেক শুনছি এই কান্নার শব্দ, আমিও মানুষের কাছ থেকে শুনছি যে এখানে এরকম কান্নার শব্দ আসে, কে বলে কান্দে। না ভাই সত্যি শুনছি, আমার মধ্যে সত্যি শুনছি। মানে আপনি বিশ্বাস করেন, কিরে কেটে বলতেছি, শুনছি, আমি শব্দ শুনছি এখানে। তো সবুজ ওই আরমানের বলার ভঙ্গিতে একটু হয়ে গেল, বলো যে কোথায়? রাত্রেবেলা মানে সেই আরমান এবং তার সব সঙ্গী 2জন, ওই সময় 2জনই ছিল, তো তারা 2জনই ঘুমানোর প্রিপারেশন নিয়েছে। তো তাদের যে এখানে ঘর করা, সেটার মধ্যে আসলে পার্মানেন্ট কোনো সেটেলমেন্ট নাই। তারা ওই মাটির উপরে খড় ফেলে তার উপরে যে শীতল পাটির মতো বিছানো আর কি, সেটার মধ্যে নিজেদের মতো বিছনা করে নিছে। তো ওই রুমে চাইলে 4জন থাকতে পারে। তো তখন তারা 2জনই ছিল, এই সবুজ আসাতে আজকে 3জন হলো। তো 2জন 2 পাশে তাদের বিছানা করছে, বেশ আরামদায়ক। হ্যাঁ, মানে খুব সুন্দর, মানে নিচে খড় দেওয়াতে বেশ আরামদায়ক হয়ে গেছে। তো শুয়ে 2জন গল্প করতেছে, বিভিন্ন গল্প। তাদের একটা হ্যারিকেন ছিল, হ্যারিকেনটাকে একদম ডিম করে দিয়েছে, ঘুমানোর আগে নিভাই দিবে, এখন গল্প করতেছে 2জন। তো হঠাৎ করে আরমানের সাথে যে সঙ্গী, সে বলতেছে যে ভাই কেন একটা শব্দ পাচ্ছেন? আরমান বলে কি শব্দ? ওই দেখেন দূর থেকে একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে কোথায়, এটা কি মানে কুকুর কান্দে নাকি? বলছে না, কুকুরের কান্নার মতো তো লাগতেছে না, কান পেতে বলতেছে আর কি আরমান। তার কাছে মনে হচ্ছে যে কেমন একটা কান্নার শব্দ, মানে মানুষ যেভাবে কাঁদে, ফুপায় কেঁদে উঠে এরকম। অনেকক্ষণ 2জনই চুপচাপ শুনতেছে, বলে চুপ থাক। তো তখন আরমান বললো যে এখানে অনেক খারাপ কথা আছে রে। তখন তার সঙ্গী আবার আরমানের থেকে সাহসী, তিনি বলছেন যে চলেন যাই দেখে আসি বাইরে কি অবস্থা। আরমান তার সঙ্গীকে বলে যে না, বাইরে যাওয়া লাগবে না, চুপচাপ শুয়ে থাক, এখানে শুনছি যে এখানে এরকম খারাপ জিনিস আছে, এরকম খোলা চর, শুধু 2জন মানুষ আমরা, আমাদের এসব দেখা দেখির দরকার নেই। তো তার সঙ্গে বলে যে ভাই একটু দেখিয়ে দিতে। বলে না, কোনো দেখা দেখি লাগবে না, তুই হারিকেনটা কমায় দিয়ে নিভাই দিয়ে শুয়ে পড়। তাই বলে মানে তিনি বলে হারিকেন নিভা তাড়াতাড়ি। তো তার সঙ্গী হারিকেন নিভায় এবং আরমানরা শুয়ে পড়ে 2জনই। এবং শুয়ে সারা রাত মানে অনেকক্ষণ আরমানের নাকি ঘুম আসে নাই, সে নাকি শুনছে যেরকম কান্নার শব্দ। এবং খুবই আশ্চর্য যে এই কান্নার শব্দটা নাকি অনেকটা 3Dর মতো, মানে একবার মনে হচ্ছে দূরে, একবার মনে হচ্ছে তাদের কাছে। এবং মানে যখন নাকি ঘুমায় যায় তার আগে দিয়ে মানে মনে হচ্ছিল যে তাদের যে ঘরটা, সেই ঘরের একদম পাশ থেকেই নাকি শব্দ আসতেছে।
তো এই শব্দ মানে বেশ অন্যরকম ছিল এবং বেশ ভয়ের। এগুলো শোনার পরে সবুজ বলে যে ভাই এই চর নিয়ে আমি আগেও শুনছি, আমার বন্ধু বান্ধবরা আলোচনা করে এইসব, বলে যে এখানে এরকম আসে, শুনে কান্নার শব্দ, আর কে বলে দেখছে ওইখান দিয়ে যাওয়ার সময়। তো যাই হোক, এটা হয়তো আপনি ওইভাবে শুনছেন, এইভাবে আপনার কানে আসছে, এছাড়া আর কিছু না। তো ওই লোক বলে, আরে না রে ভাই, আপনি দেখছেন ওই যে খাল দেখেন ওইখানে, মানে খালের ওই পারে যে চর, জানেন তো ওইখানে ঘটনা কি? বলে কি মানে কি? বলো এখানে অমকের বাড়ি ছিল আর কি, একজনের নাম বলে যে ওই যে বললাম প্রতিপত্তি এলা লোক, বলে যে তার ঘর ছিল এখানে, ওই ঘর এখনো পড়ে দিচ্ছে, ওই ঘরের ঘটনা তো জানেন। তো সবুজ বলে যে হ্যাঁ শুনছি। এই বলে যে ওইটা ওখানে কিন্তু অনেক উল্টা পাল্টা জিনিস আছে। সবুজ বলে এটাও শুনছি যে ওখানে গেলে সমস্যা আছে। তো বলে ওখানে কোনো মানুষ এখন সাহস করে যেতে পারে না, গেলে কেউ ফিরে আসে না। আরমান বলতেছে সবুজরে। সবুজ বলে এইটা কি বললেন ভাই, গেলে ফিরে আসে না মানে কই যায়? আপনি কয়জন এরকম ফিরে আসেন আমাকে হিসাব দেন। আরমান বলছে। আরমান বলে না রে ভাই, এরকম শুনছি এরকম গেলে ফিরে আসে না, আপনি আমাকে হিসাব দেন যে কে কে গেছে আর ফিরে আসে নাই। বলে সবুজ হো হো করে হাসতে থাকে। তো আরমান এই সবুজের এই হাসিতে একটু অফেন্ডেড ফিল করে, মনে করে যে তাকে নিয়ে মনে হয় মক করতেছে সবুজ, মানে তাকে নিয়ে মানে মজা করলো। আরমান বলে যে ভাই শুনেন, আপনার এত সাহস থাকলে আপনি ওখানে যান, আজকে রাত্রে যান। আপনি যদি ওখানে যে ঘুরে আসতে পারেন, মনে করবো আপনি বীর পুরুষ, আপনি বীর পুরুষ, আপনারা আমি এইটা টাইটেল দিয়ে দেবো যে আপনি বীর পুরুষ, আপনি এখানে গেছেন, ঘুরে আসছেন। তো সবুজ বলতেছে এইটা কোনো ব্যাপার, এ তো কোনো ব্যাপারই না রে ভাই, চলেন ভাত খেয়ে তারপর যাবো। তো দেখা গেলো আর মানে একটু মুখটা শুকায় গেছে। সে বলে ভাত খেয়ে যাবেন? হ্যাঁ ভাত খেয়ে যাবো। থাক দরকার নেই, বাদ দেন, আপনার বীর পুরুষ টাইটেল দরকার নেই। সবুজ বলছে আরে ভাই এত কথা বলেন কে, বলছেন তো যে দেখাবো আপনার, কি অসুবিধা? এমনিও তো আমাদের ওই পাশে যে ক্ষেতটা দেখতে হবে, কাজ করবো না ওখানে, এখন তো যাই নাই কোনায়, চলেন আগে ভাত খেয়ে নিই। তো তাই বলে তারা ভিতরে আসে, ভিতরে এসে দেখে যে রান্না মোটামুটি হয়েছে, তারা ভর্তা ভাত খাবে রাতে। তো খাওয়া দাওয়া করলো এবং আরমান চুপ। আরমান যে এই কথা বলে ফেলছে সবুজকে এবং সবুজের চ্যালেঞ্জ নিয়ে ফেলছে, এইটাও আরমানের কাছে একটু অন্যরকম লাগতেছে, এটা কি ভুল করলো নাকি। তো খাওয়া দাওয়া শেষ, আরমান মনে মনে ভাবতেছিল যে যাক মানে ভুলে যাক, সবুজ জানি ব্যাপারটা মনে না রাখে, এই জিনিসটা মানে তার মনে না রাখলে ভালো। কারণ সে জানে যে সবুজ এর ক্যারেক্টার, সে একটু জানে তাদের ওই গ্রাম অঞ্চলে যে সবুজ একটু রাগচটা আর কি, সে যখন নাকি কোনো কিছু শুনে সে ওই কাজটা করে এরকম আর কি। তো তাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর দেখা গেল যে সবুজ এই হাতটা ধুইতে ধুইতে এমনি অন্যান্য গল্প করতেছে তাদের সাথে এটা ওইটা নিয়ে। তো আরমান মনে মনে ভাবতেছে সবুজ মনে ভুলে গেছে ব্যাপারটা, বা ওইটা নিয়ে তার মাথায় নেই। যাই হোক, তারা ওই টুকিটাকে কথা বলতে বলতে আবার ঘরের বাইরে আসলো, দেখলো যে চাঁদের আলো আরো উজ্জ্বল হয়েছে, বেশ সুন্দর লাগতেছে, বাতাসটা একটু বেশি, দমকা দমকা হাওয়া আসতেছে মাঝে মাঝে। তো সেই ছোট ভাই সহ বেরিয়েছে। তো সবুজ তখন বলতেছে আরমানকে যে কই আরমান, চলেন ওদিকে যাই। তো আরমানের একটু অস্বস্তি লাগছে, বলছে কি ভাই আসলে যাবেন আপনি? বলে আসলে কি, আমি আপনাকে নকল কথা বলছি, আপনি বলছেন না তো, এটা একটা চ্যালেঞ্জ আমার জন্য এখন যাওয়া, আমি যদি না যাই এটা আমার জন্য আসলে একটা পরাজয় হবে। আরমান বলে আরে না না, ওইটা এমনি বলছে, আপনারা দূর, আপনার কি যাওয়ার দরকার, ব্যাপার না ওইটা। বলে কি না না না, আরে ভাই রাত হয়ে গেছে, এখানে কি বলেন আপনি? ওই পাশে তো এই আমাদের এই সাইডটা তো অ্যাকচুয়ালি পুরাটাই মানে নৌকা দিয়ে আসতে যেতে হয়, ওই পাশে কিন্তু ইসের সাথে আছে, ওখানে শিয়াল টিয়াল আসতে পারে। কারে ধূর চলেন তো কিচ্ছু না, কারে ওইখানে পড়ে রয়েছে এই গাছপালার মধ্যে বাড়ি, কতদিন হিসাব আছে। তো সবুজ বলতেছে কোনো ব্যাপার না ভাই, আমি যাব, কোনো চিন্তা করেন না। ওই আমি দেখছি যে আপনাদের ওই কর্নারের মধ্যে মশাল বানা রাখছেন, তো ওই মশাল একটা নিয়ে যাব, আমি জাস্ট নৌকায় করে যাব, যে ওখানে যে ওই পাশে খালটা আমি এমনি পার হবো না, নৌকা দিয়েই পার হবো, ওই পাশে যে জাস্ট মশাল জ্বালায় উঠবো, উঠে ওই জায়গায় যাবো, ঘুরবো, এবং আমার কাছে ভালো লাগবে, আমি খুব পছন্দ করি এরকম যাইতে। তারমান বলে তাহলে এক কাজ করি, আমি আপনার সাথে যাই। ছোট ভাইটা বলতেছে না আমিও যাই। বলে না না না, আপনাদের সাথে নিয়ে গেলে তার আমার চ্যালেঞ্জ হলো না, আমি একা যাবো, এটা হলো কথা। আমি আপনাদের কাছে প্রমাণ করে দিব যে ওখানে গেলে কিচ্ছু হয় না, এইগুলো আজে বাজে কথা, যে কেউ ফিরে আসে না, এইসব কথা আলাদা আজে বাজে। আপনারা থাকবেন, আপনাদের শুধু একটাই কি, আপনারা চাইলে ওই ক্ষেতের পাশে থাকতে পারেন যেখান থেকে আমি যাচ্ছি, আর যদি চান ঘরে চলে আসতে পারেন, অসুবিধা নেই, আমি নৌকা ঘুরায় এদিক দিয়ে নিয়ে আসবো। তো আরমান বললো যে না ভাই এটা ঠিক না, আমি ওখানেই বসে থাকবো, আচ্ছা চলেন। তো তারা গেল, দেখা গেল যে ওখানে যে মশাল ছিল, 4-5টা মশাল ছিল তাদের, তো এখান থেকে তারা নিয়ে গেল আর কি, 3টা মশাল নিল, 3জনে নিয়ে ওখান থেকে রওনা দিল। ও হেঁটে নৌকার কাছে আসলো, এসে নৌকার পাটাতনের মধ্যে মশালগুলো রেখে নৌকায় উঠে বসলো এবং সবুজের নৌকায় নিল সবুজ, এবং আস্তে আস্তে বাওয়া শুরু করলো।
তো এই পাশে বসে তাদের ছোট ভাই যে ছিল তিনিও হাত লাগাইলেন এবং এই নৌকা বাইতে বাইতে চরের পাশ দিয়ে যাচ্ছেন। খুব সুন্দর লাগতেছে। ঘোড়ায় যখন আসতেছেন দেখছেন চরের মধ্যে যে ফসলের মাঠ সেগুলো পড়তে বাতাস আসতেছে, একদম এসে সুন্দর একটা ঘ্রাণ দিচ্ছে, মানে কচি ফসলের ঘ্রাণ অন্যরকম সুন্দর। আর চাঁদের আলো পড়ে ঝিকমিক করতেছে, এই পাশের পানি আর ওই পাশে গাছপালাগুলো বাতাসে একদম হেলে দুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো তারা ঘুরতে ঘুরতে একদম এই পাশে চলে আসলো, যেই পাশে যেই ক্ষেতটাতে তারা কাজ করবে এখানে। এটা কিন্তু বেশ মোটামুটি ভালো ডিস্টেন্স, চর অনেক বড়, এই মাথা টু মাথা অনেক অনেক বড়। তো এই নৌকা দিয়ে আসতেই বেশ খানিকটা সময় লেগে গেছে তাদের। তো বুঝলো যে হেঁটে আসলে অনেক সময় লাগতো। তো যাই হোক ওখানে এসে রাখলো নৌকাটাকে, ঠিক নেমে তারপর যেই ক্ষেতে তারা কাজ করবে ওই ক্ষেতটাকে দেখলো। এখান থেকে তাদের যে সেটেলমেন্ট, মানে তাদের যে ঘর বা ওখানে গোয়াল, ওগুলো দেখা যাচ্ছে ছোট ছোট। মানে এখান থেকে যে বেশ দূরত্ব এটা বোঝা যাচ্ছে এখান থেকে দেখেই ঘরগুলোর সাইজ, মানে একটা ঘর এতটুকু লাগতেছে আর গোয়াল ঘর আরো ছোট। তো সবুজ বলল আচ্ছা ঠিক আছে ভাই, আমি রওনা দেই ওই পারে। এক কাজ করেন, আপনারা এখানে থাকেন, বসে থাকেন, আমি চলে আসবো ওখানে, যে বেশিক্ষণ টাইম নিব না, জাস্ট যাবো একটু ঘুরে চলে আসবো। আর যদি আপনার কাছে মনে হয় যে ভয় লাগতেছে, বলে একটু হাসলো সবুজ, একটু মানে মুচকি হাসি দিয়ে বলে যদি ভয় লাগতেছে তাহলে হেঁটে হেঁটে ঘরের দিকে চলে যান, কারণ আমি তো ভাই নৌকা নিয়ে ফিরতে হবে, আমার এই খাল সাঁতরায় তো আর পার হবো না। তো তখন আরমান দেখা গেল যে তার মুখটা আরো কালো হয়ে গেছে, কারণ তার মনে হলো যে তার কাছে এখন তার আত্মসম্মানে লাগছে। সে বলছে কেন ভয় লাগবে কেন, আমরা এখানে আছি, আপনি যান ওখানে, আর আপনারা তো ঘোরাও লাগবে না, আপনি জাস্ট ওই পারে যান, যে ওই পাশে উঠে জাস্ট হাত দিয়ে বলবেন এই যে আসছি, যে আপনি আবার চলে আসবেন, তাইলেই হইলো আপনার, মানে আপনি ওখানে গেছেন, এটাই প্রমাণ। তো বলছে প্রমাণের তো কিছু নেই, আপনি তো দেখতেছেন চোখে, অসুবিধা নেই, আমি যখন ওই পারে যেতে পারবো আমি ভিতরে যেতে পারবো, আর বেশিক্ষণ লাগবে না, আমি চলে আসবো বলে সবুজ আজ থেকে নৌকায় উঠে বসে এবং তাদেরকে মশাল দিয়ে দেয় তাদেরগুলা। তিনি একটা মশালই নেন, সবুজ একটা মশাল নেন, নিয়ে তিনি আস্তে করে খুলে ফেলেন, মানে ওখানকার যে নোংর করছেন খুলে নৌকা নিয়ে রওনা দেন খালটা পার হওয়ার জন্য। খাল বেশি চওড়া না, ছোট্ট খাল, এটা তিনি পার হয়ে যান। ওই পাশ থেকে দেখতেছেন তিনি এই সবুজ এই চাঁদের আলোতেই যে দুজন দাঁড়ায় আছে, এখানে আরমান আর তাদের ওই ছোট ভাইয়ের একজন, দুজন দাঁড়ায় আছে। অন্ধকারের মধ্যে তাদের চেহারা দেখা যাচ্ছে না, আলো পড়ে মানে অবয়ব দেখা যাচ্ছে, বেশ ভৌতিক লাগতেছে। তো সবুজ এটা দেখেই মনে মনে চিন্তা করতেছেন যে আরে পাবলিক, এরা মানুষ দেখলেই ভয় পায়, মনে করে যে কি ওই কোন একটা মানুষ হয়তো চরে দাঁড়াইছে, বা কেউ মনের দুঃখে হয়তো কাঁদছে এখানে বসে রেখে, ওই তারে নিয়ে বানায় ফেলছে একটা ঘটনা। মানে সবুজ এইসব জিনিস নিয়ে খুব একটা কেয়ার করতো না, বা এগুলো বিশ্বাস করতো না আসলে, সেটি হচ্ছে মূল কথা। সে মনে মনে ধারণা করে নিচ্ছে যে ওই পাশে গেছি, হয়তো আছে কোনো মানুষের বাড়ি, এই নিয়ে কথা প্রচলিত হয়ে গেছে যে একসময় ডাকাতি করছে সেই লোকের ওইখানে, এখন মানুষ ভয়ে যায় না। আবার মানুষজন ওখানে তো লুটতরাজও করছে, যেহেতু যারা গেছে ওখানে ডাকাত চলে যাওয়ার পরে, বা ওখানে যে মানুষ যে রাতের বেলা যে তাদের জিনিসপত্র নিয়ে আসছে অনেকে, তো এগুলো যেহেতু করছে তাদের মধ্যে একটা মানে ভয় এমনি জন্ম নিছে। মানুষেরটা লুটে পুটে খাইলে তার এরকমই মনে হয়, সে আর এত সাহসী মানুষ থাকতে পারে না, তার মনের মধ্যে ভয় কাজ করেই। এগুলো চিন্তা করছে আর কি সবুজ। যাই হোক এরকম চিন্তা করতে করতেই তার নৌকা চলে আসলো এইবারে। এইবারে এসে সে মানে খুঁজতেছে নৌকাটা বাঁধাবে কোথায়। এখানে এমন ভাবে মানে নল খাগড়ার মতো জন্ম নিচ্ছে যে মানে বাঁধানো কঠিন। খুঁজে সে একটা জায়গা তারপরে পেলো, ওখানে সে নৌকার মাথাটা ঢোকাই দিল, গুলিটা ঢুকে খ্যাচ করে, এবং যে সেখানে সে ডালপালা খুঁজলো কোথায় বাঁধলে ভালো হবে নৌকা, এবং সাথে তো অ্যাঙ্করের মতো নিয়ে আসছে। নৌকাটাকে ভালো মতো সে বাঁধলো, টেনে উঠাইলো অনেকটা, যাতে পানিতে আবার ভেসে না যায়। হ্যাঁ, ওখানে এরকম তো আবার আছে নৌকা ভেসে চলে যেতে পারে। তো রেখে তখনও দেখতেছে যে ওই পাশে খালের ওই পাশে ওদেরকে দেখে ভৌতিক লাগতেছে বেশ, ওরা কিন্তু তখনও আছে। ছোট ভাইটা বসে আছে আর আরমান দাঁড়ায় আছে তখনও, কেমন যেন লাগছে। চারটা হচ্ছে তাদের বিপরীতে, জাস্ট অবয়বটা মনে হইতেছে। তো সবুজ এখান থেকে একবার হাত নাড়লো, তো ওখান থেকে দেখা যাচ্ছে চিৎকার করে বলতেছে আরমান চলে আসেন, যাওয়ার দরকার নাই। সে বলছে আরে থাকেন, আসতেছি, বেশিক্ষণ না, বলে সে মশালটা নেয়, নিয়ে ওই যখন ঝোপঝাড়ের ভেতর দিয়ে সে রাস্তাটা দেখছে অন্ধকার। তো একটু মনের মধ্যে ভয় লাগছে সবুজের কাছে যে হতে পারে যে এখানে সাপ খোপ থাকতে পারে, হ্যাঁ, মানে এরকম ঝোপঝাড়ের মতো জায়গা, নলখাগড়ার মতো। তো সে ওখানে দাঁড়ায়, তার কাছে ম্যাচ ছিল, ওইটা দিয়ে সে মশালটা জ্বালাইলো। মশালে আলো লাগার পরপরই মশালটা আস্তে করে জ্বলে উঠলো, চারিপাশে ছড়াই গেল আলোটা, মানে দাউ দাউ করে জ্বলতেছে উপরে মশাল। এবং তখন সবুজ মশাল উঁচু করে দেখাচ্ছে ওই পাশে। এই মশালের আলো এতটা হচ্ছে যে চারিপাশে তার একটা মানে রাউন্ড একটা লালচে আলোর মতো তৈরি হয়ে গেছে। তো ওইটা দেখায় সবুজ মানে হাঁটা দিল ওই সামনের দিকে। এখন আর তার ওইসব চিন্তা হচ্ছে না এখানে সাপ খোপ কি আছে। হেঁটে দেখতেছে নলখাগড়ার মধ্যে দিয়ে এরকম করে উঠে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে ঢুকে গেল। সে ঢুকে মশালটার আলোটা ওই পাশ থেকে আরমানও দেখতেছে যে ওখানে আলো নিয়ে ঢুকতেছে।
তো ঢোকার পরে সে দেখলো যে হ্যাঁ এখন একটা জায়গায় উঠছে, এই জায়গাটা মনে হয় যে পাতা টাতা শুকনা পড়ে আছে, ডালপালা এগুলো সব করা। তো ওগুলোর মধ্যে দিয়ে কোনো মতো সে হেঁটে বেরোলো ঝোপঝাড়ের ভিতর দিয়ে। মনে মনে ভাবতেছিল যে একটা মাসেটি টাইপের কিছু থাকলে কেটে কেটে যেতে পারতো সামনে। যাক, বেশ কষ্ট হয়েছে, এরকম হাত দিয়ে এরকম করে ঠেকায় ঠেকায় ঢুকছে। ঢুকে এইবার যেখানে আসলো সেই জায়গাটা মোটামুটি একটা পায়ে চলা পথের মতো। তো এইটা দেখে সবুজের কাছে বেশ অন্যরকম লাগলো। বেশ তার কাছে মনের মধ্যে একটা কেমন জানি ঝাঁ ঝাঁ করতেছে, মনে হচ্ছে যে এখানে পায়ে চলা পথ, মানে মানুষ চলাচল করতে এক সময়, এখন করে না, মানে ভয়ে আসে না। এবং দেখতেছে দুই পাশ থেকে এই ঝোপঝাড় ছেয়ে গেছে, পায়ে চলা পথটা এখানে আছে। এবং সে বুঝলো যে সেই যেখানে নৌকা থামাইছে তার কাছাকাছি আগে এখানে নৌকা রাখতো মানুষ আসলে। তো সে মশালটা সামনে বাড়ায় ধরছে, মশালের আলো কিন্তু কাঁপতেছে, মশালের আলো তো এরকম জল এরকম দাউ দাউ করে, তো এটা কাঁপতেছে। সেই কাঁপা কাঁপা আলোতে সে দেখতেছে সামনের অংশটা বেশ অন্যরকম। আর যখন উপরের দিকে তাকাচ্ছে তখন দেখতেছে ওই যে বড় বড় গাছের, বেশ কিছু বড় বড় গাছ, সেগুলোর পাতার আড়াল থেকে চাঁদের আলো এসে পড়তেছে মাটিতে। অন্যরকম এই মশালের আলো আর চাঁদের আলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানে অনেকটা লালচে সবুজাব আলো আর তার সাথে নীলচে আলো মিলে গেছে এরকম। তো যাই হোক, সে এর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো সামনে। হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে, হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছে। একটু ভয়ও লাগতেছে, ঝিঝি পোকার স্ট্রং শব্দ রাতের এবং অন্যান্য পোকামাকড়ের শব্দ একদম করে ফেলতেছে। একবার মনে হলো যে আমার আর কি দরকার যাওয়ার, আমি তো পিছন ফিরে চলে গেলেই পারি। গিয়ে বলি যে ঘুরে আসছি, যে আসছে, অসুবিধা কি? তখন বললো আরে আমি কি ভীতু নাকি, আমি এখানে ভয় পাই যে আমি এখানে যাবো না। চিন্তা করতে করতে আবার হাঁটা ধরলো। তো হাঁটতে 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 সে দূর থেকে দেখলো যে একটা বাড়ির অবয়ব দেখা যাচ্ছে, মানে বেশ একটা, মানে বাড়ির যে একটা অবকাঠামো সেটা দেখা যাচ্ছে। তো সবুজ চিন্তা করতেছিল এখানে কি একটা বাড়ি ছিল নাকি, এটা কি একজনই থাকতো, কেমনে থাকতো এখানে? তো সে তখন শুনছে যে এখানে মানে এই লোকের বেশ প্রতিপত্তি, সে নাকি ইচ্ছা করে এখানে বাড়ি করছিল, মানে একটু আড়াল থাকতে একটা মানে বিশাল প্রতিপত্তিশালী ভাব নিয়ে। তাহলে ভাবতে ভাবতে সে আরো এগিয়ে গেল এবং ঝোপঝাড় কিন্তু আছে, গাছপালা আছে কিছু। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পুরো বাড়িটা তার দৃষ্টিগোচর হইলো। এখন আলো পড়ছে এবং বেশ ভয়ঙ্কর লাগতেছে বাড়িটা। খুব সুন্দর ডিজাইন করে করছিল লোকটা বাড়িটা, অনেকটা জমিদার বাড়ি টাইপের, তার সাথে মানে অন্য একটু আধুনিক ডিজাইনও মিক্স করা এবং সুন্দর করে করছে, বড় বড় পিলারের মতো দিয়ে খুব সুন্দর করে করছে। কিন্তু এখন সেগুলোর কোনো জৌলুস নাই, কিন্তু বাড়িটার অবয়ব বলতে সেটা জৌলুস ছিল কিন্তু এখন নাই। চাঁদের আলো পড়ছে, রং টং তো একদম শেষ ওখানে, মানে একদম ধূসর গ্রে কালার টাইপের হয়ে গেছে ওই জায়গায়। অনেক লতা পেঁচায় ধরছে পিলারটারে এবং অনেক পরগাছা জন্ম হয়েছে দেখতেছে। আর একটা পাশে বাড়ির সামনের সাইড দিয়ে দেখতেছে বেশ খানিকটা পানি জমে আছে একটা ইসের মধ্যে। তো বুঝলো না এই পানি আসছে কোত্থেকে। সে এক জায়গায় দেখলো যে হ্যাঁ, পানিটা একটা ন্যারো খালের মতো বের হয়ে গেছে দিক থেকে। তো তিনি বুঝলেন যে এই জায়গাটায় মনে হয় কোনোভাবে পানি ঢুকছে বা সামথিং লাইক দ্যাট, ঢুকে এটা একটা খালের মতো তৈরি হয়েছে, সামহাও হয়েছে। তো দেখেই বুঝতেছে এটার গভীরতা খুব একটা বেশি না এবং সে পানির উপর দিয়ে মনে হচ্ছে একটা কুয়াশার লেয়ারের মতো ভাসতেছে। এই গাছপালার ইসের থেকে হচ্ছে কিনা, শ্বাসমূল থেকে কে জানে। তো যাই হোক, সে বাড়িটাকে দেখে খুব কৌতূহল হলো আর কি, সবুজের খুব কৌতূহল হলো। তিনি চিন্তা করলেন যে বাড়িতে যাইতেই হবে, দেখতে হবে আমার ভিতরে কি অবস্থা। এই চিন্তা করে হাঁটা ধরলেন। হাঁটতে হাঁটতে একদম সেই মানে যে পানি জমে আছে ওটা কাছে চলে আসলেন। এখন সামনে বাড়তে গেলে তাকে এই পানি দিয়ে যেতে হবে, নাহলে ঘুরে আরো দূরে যে পিছনে ট্রাই করতে হবে। চিন্তা করলো না, পানিতে নামি, পানিতে পা রাখি, দেখি কতটুকু গভীরতা হয়। চিন্তা করতে করতে সে মশালটাকে বাড়ায় ধরে পানিতে পা দিলেন। আর পানিতে পা দিয়ে দেখলো যে প্রথমেই পা দিয়েছেন অনেকটা পা ডেবে গেছে কাদা টাদায়। বুঝে গেল যে এই জায়গায় মানে বেশ খানিকটা নামতে হবে। নামতে নামতে এক পর্যায়ে সে নেমে আসলো, তার হাঁটুর উপরে চলে গেল পানি মাঝামাঝি যখন আসছে। এবং এখন সে দেখতেছে তার বুক লেয়ার সমান কুয়াশার মতো এবং কেন জানি মনে হতেছে কিছু একটা চলে আসবে, এই কুয়াশার ভেতর দিয়ে কিছু একটা ভেসে আসবে। হাতে কিন্তু মশাল ধরা, তার মশালের আলোটা ওই কুয়াশার মধ্যে মধ্যে রিফ্লেক্ট করতেছে এবং সে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছে। সবুজ চিন্তা করতেছে যে যাক, কিছু আসবে, এগুলো আমার মনের ভুল, এগুলো কিছু নাই এখানে। আর সে যত তার জানা মতো এখানকার পানিও নিরাপদ, এখানে কুমির টুমির নাই, এগুলো কিছু নাই। সাপ নিয়ে একটু ভয় আছে। যাই হোক, এগুলো চিন্তা করতে সে এগিয়ে যাচ্ছে এবং বেশ স্ট্রং শব্দ পাচ্ছে এবং ব্যাঙের শব্দ পাইতেছে, মানে ব্যাঙও ডাকতেছে এরকম। হাঁটতে হাঁটতে সে এক সময় পানির অংশটা পার হয়ে পাশে উঠলো, উঠে ওই পারে উঠলো। উঠে দেখতেছে যে ঘরটা মনে হচ্ছে মুখ ভদ্দান করে তাকায় আছে তার দিকে, দরজা জানালা মানে তো ওখানে নাই, কত জায়গা পাল্লা নাই, একদম খোলা হা করে আছে। তো তখন তার কাছে মনে হচ্ছে যে এই বাড়িটার ভেতরে মানে শেষ যখন অ্যাবান্ডন হয় তার আগে এই জায়গায় বেশ ভয়ঙ্কর ব্যাপার স্যাপার ঘটছে, এগুলো মনে মনে ভাবতেছে সে।
ভেবে আস্তে আস্তে হেঁটে সামনে যাচ্ছে, ভাবতেছে বা সামনে যাচ্ছে। চাঁদের আলো কিন্তু ওই বিল্ডিং এর ছায়া ফেলছে অনেক দূর, মানে বিল্ডিংটার বেশ খানিকটা সামনে পর্যন্ত ছায় ঢাকা, ভেতরে দেখা যাচ্ছে না। তো সবুজের বুকটা একটু কাঁপতেছে, কেন জানি মনে হচ্ছে কি জানি, মানে কি দেখবে এরকম মনে হচ্ছে। তারপর ভাবতেছে আরে ধুর, এগুলো মনের ভয়, এই যে পুরো এনভায়রনমেন্টটাই আমাকে কাবু করে ফেলছে। চিন্তা করতে করতে সে সামনে এগিয়ে গেল এবং তার এই যে মশালের আলোতে ওই যে ছায়াটা দূর হয়ে যাচ্ছে। তো সে যখন নাকি হেঁটে হেঁটে ঢুকছে একদম সামনের ফ্রন্টে, ঢুকে দেখতেছে ওঠার রাস্তা, সিঁড়ি দিয়ে ওটার ব্যালকনির মধ্যে ওঠা যায়। তো ব্যালকনির মধ্যে উঠে সে মশালটাকে ডান হাতে ধরা সিঁড়ির কাছে চলে গেল। সিঁড়িতে উঠতেছে, সে সিঁড়িতে উঠতেছে, হঠাৎ করে সে একটু কেঁপে উঠলো, মনে হলো কি যেন নড়তেছে। পরে খেয়াল করলো যে না, তার নিজের ছায়াটাই মানে অদ্ভুত লাগতেছে। ডান হাতে মশাল ধরা দেখে তার নিজের ছায়াটা পড়ছে দেয়ালে, অদ্ভুত লাগতেছে কেমন জানি, বেশ ভয়ের। তো সে তখন মানে নিজে মানে একটু মনে হলো যে তার বুকে থু দেয় এরকম লাগলো, কারণ তাদের ওখানে অভ্যাস এটা যে ভয় পেলে বুকে থুতু দেয় মানুষ। তারপরও সে হেঁটে হেঁটে সিঁড়িতে উঠতেছে এবং তার ভয় লাগতেছে। সে চিন্তা করলো যে আসলেই ভাই ভয়ের মানুষ যেখানে আসে, বলে যে আসলে মানুষ হারায় যায়, কি হারায় টারা যায় কিনা জানি না, বাট প্রচন্ড ভয় পাওয়ার কথা। আমার মতো মানুষ এরকম ভয় পেয়েছে। এই চিন্তা করতে করতে সবুজ উঠে আসে দোতলায়। উঠে এসে দেখতে সোজা মানে একদম সামনেই, তার সামনে একটা গোল জায়গা দাঁড়ানোর, বারান্দার মতো অনেকটা এরকম সার্কেল করা গোল হাফ সার্কেল একটা জায়গা। ওই জায়গায় মনে হয় বসে মানুষ চা টা খাওয়ার জন্য রাখছে, সুন্দর মানে ব্যালকনির মতো। তো সে ওখানে চলে গেল, ব্যালকনিতে যে দাঁড়ায় দেখতেছে বাসার সামনের অংশটা দেখা যাচ্ছে। দোতলাটাই প্রায় 13-14 ফিট উঁচু হবে, মানে মোটামুটি বেশ উঁচু। এবং দাঁড়ায় সে দেখতে পাচ্ছে সামনের বিস্তৃত জায়গাটা, ওই যে এখানে ছোট্ট খালের মতো সে পার হয়ে আসলো হেঁটে, ওই জায়গায় যে কুয়াশা জমে আছে এটা দেখা যাচ্ছে এই জায়গাটা, এবং দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে। বেশ ভয়ঙ্কর, মানে বেশ ভয় লাগার মতো অবস্থা। তো সে চিন্তা করলো যে এখন আর কি, এখন আর দরকার নেই, একটু ডাইনে বামে দেখি কি অবস্থা। ডাইনে বামে দেখা যাচ্ছে করিডোর গেছে। তো সে হেঁটে ডান দিকে চিন্তা করলো একটু করিডোর দিয়ে যাই, ওইদিকে কি অবস্থা কি। হেঁটে সে একদম ডান দিকে রুমটা চলে গেল। এই পাশে রুমের কোনো দরজা নাই, সবগুলাই কিন্তু এরকম খোলা দরজা, এবং তার যে আলো পড়তেছে ওইখানে, আলোটা কাবা কাবা হয়ে পড়তেছে, বেশ গা শিশির করে উঠতেছে তার। একদম ডান দিকে রুমে যখন সে গেল, কর্নারের রুমটায়, ওখানে যেয়ে সে দেখতেছে আলো মারলো ভিতরে, মশালের আলো মেরে দেখতেছে একটা খোলা, মানে একটা খালি ঘর। সেটার মধ্যে তেমন কিছু নয়, পুরানো একটা বিছানা ছিল, বিছানাটা মনে হয় মানে ভেঙে চলে গেছে, একটা কাঁচে পড়ে গেছে এই পাশে। আর তেমন কোনো ফার্নিচার নাই, ফ্লোরের মধ্যে কিছু এই জিনিসপত্র রাখা, এগুলো কাঠ টাটের মনে হয়। সেগুলো দেখলো, এবং ময়লা, অনেক ধুলা টুলা জমে আছে ভিতরে, এবং এই পাশের জানলা দিয়ে আলো এসে পড়ছে ফ্লোরের মধ্যে, কেমন অন্যরকম লাগতেছে। তো সে যখন ঘুরতে যাবে এই সময় সেটা চিৎকার শুনলো, বেশ তীক্ষ্ণ চিৎকার এবং নারী কণ্ঠের চিৎকার, জোরে চিৎকার করে উঠছে, মনে হয় যে কেউ মানে ভয় বা কাউকে আঘাত করলে যেভাবে চিৎকার করে সেরকম। তো সবুজের অনেক ভয় লাগছে। সে চিন্তা করলো যে কে চিৎকার করলো, এই বাড়ির মধ্যে কে চিৎকার করলো। তার মাথায় তখনই অশরীরী ব্যাপারটা আসছে। তো সে চিন্তা করলো না, এখানে থাকা ঠিক হবে না, এখানে মানে কি হইতেছে। আবার এক মুহূর্তে তার মনে হলো এইখানে কি খালি জায়গা পেয়ে কোনো অপকর্ম করে কে। এগুলো চিন্তা করতে করতে সে আবার হাঁটা ধরলো সামনে করিডোর দিয়ে। চিন্তা করলো সে ওই মাথায় যাবে, যে দেখবে কিছু হয় নাকি, মানে কিছু আছে নাকি বা কিছু হচ্ছে নাকি এখানে। এই চিন্তা করে সে হেঁটে হেঁটে করিডোর দিয়ে একদম লেফটের শেষ মাথায় বন্ধ গেছে। ওইখানে যে শেষ রুমটা, সেটা সে দেখতেছে দরজা লাগানো এবং ভেতরে মনে হচ্ছে ঝগড়া হচ্ছে, তর্ক, একটা নারী আর পুরুষের ঝগড়া। মানে নারীটা গম গম গন্ডে কি বলতেছে, মহিলাটাও বলতেছে, এবং খালি রুমে একো হইলে যেরকম হয় সেরকম। তো সবুজের মনে হলো যে এখানে কোনো একটা অপকর্ম হইতেছে। সে যা ভাবছে তাই, মানে এখানে হয়তো খালি বাসা পেয়ে মানুষজন এটার অন্যরকম ইউটিলাইজ করে, বা আছে না গ্রামের কিছু মানে খারাপ মানুষজন তো আছে, তারা এটাকে এইভাবে ব্যবহার করে নাকি। তো সে তখন ওখান থেকে জোরে বলতেছে, এই এই এখানে কে ভিতরে, বলে সে দরজার মধ্যে জোরে লাথি মারলো একটা। দরজাটা কিন্তু লাগানো ছিল, সে দরজা লাথি মারলো, দেখে তার লাথিতে দরজা খুলে নাই, ঠাস করে শব্দ হলো, ভেতরে তখনও শব্দ আসতেছে এই তর্ক বিতর্কের। তো সবুজ আরো জোরে লাথি দিয়ে সে ঘাট দিয়ে জোরে বাড়ি মারলো, এরপরে তার কাঁধ দিয়ে বাড়ি মারলে দরজা ঠাস করে ভেঙে দরজা খুলে গেল পুরো দুই পাশে ঠাস করে। তো সবুজ সাথে সাথে তার ওই সাথে হাতের যে মশালটা সামনে বাড়ায় ধরলো। আর সবুজ একটা ছুরি রাখতো, সেই ছুরিটাও সে হাত দিয়ে ফিল করলো তার কোমরে আছে কিনা, কারণ এই চরে কাজ করতে আসবে এটা বেশ ভয়ের। তাদের ওখানে কিন্তু তাদের ওই ঘরের মধ্যে রামদাও আছে, এগুলো তারা রাখে মানে নিরাপত্তার জন্য এখানে। তো সে ছুরিটার মধ্যে হাত দিয়ে ফেল করলো, তার সেই মশালটা সামনে বাড়ায় ধরলো। তার বুকটা ধক করে উঠলো, কারণ রুমের ভেতরে কেউ নাই, পুরো রুমটা খালি, মানে খা করতেছে, রুমের মধ্যে কোনো ফার্নিচারও নাই।
স্পষ্ট শুনছে এখানে কোনো জোরে জোরে তর্ক বিতর্ক বা জোরাজোরির শব্দ আর কি। তো সবুজ ভয় পেয়ে গেছে, চিন্তা করলাম এটা কিসের শব্দ শুনলাম। এরপরে সে শব্দ শুনতেছে, মনে হচ্ছে যে তার পেছনে, তার থেকে বেশ খানিকটা দূরে কয়েকজন নারী কথা বলতেছে এবং ভীত সন্ত্রস্ত। তো সবুজ মানে বেশ ভয় পেয়েছে, সে হঠাৎ করে পিছন ফিরলো, পিছন ফিরে দেখলো তার পেছনে কেউ নাই। সে করিডোর ধরে তাকাইলো, সামনে মশাল ধরে দেখলো কেউ নাই। তো সবুজ আস্তে আস্তে সামনে বাড়লো, চিন্তা করলো এই কণ্ঠগুলো কোত্থেকে শুনছি, চিন্তা করলো এখানে থাকা যাবে না। সে বুঝতে পারছে জায়গাটা বেশ ভয়ের, মানে অন্যরকম। তো সে আস্তে আস্তে হেঁটে সিঁড়ি ঘরের দিকে যাচ্ছে এবং সে কারণ শব্দগুলো ওখান থেকে আসতেছিল সিঁড়ির কাছ থেকে। তো সে যখন কি সিঁড়ির কাছে চলে আসছে, মানে একদম মানে ডানে নেমে যাবে আর কি নিচের দিকে, তো একদম নিচে নেমে আসছে, তখন তার কাছে মনে হলো উপর থেকে শব্দ হলো, মানে ফিসফিস করে, নারীরা যদি নিজেরা কানাকানি করে সেরকম শব্দ, ফিসফিস করে। তো সবুজ বুঝলো যে না, এইখানে কোনো নারী নাই, কোনো মতো থাকতেই পারে না এখানে, এই আসলে এই জায়গাটা মানে মানে ভৌতিক, হন্টেড। এটা সে চিন্তা করলো, চিন্তা করে সে জাস্ট মানে উপরের দিকে একবার তাকাইছে, তার কাছে মনে হলো যে সে কয়েকটা মাথা দেখলো, মানে মানুষ যেরকম উকি মারে উপর থেকে সেরকম, এবং সেই মুখগুলো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং একটা দমকা বাতাস নামলো, সবুজের হাতের মশালটাই নিভায় ফেললো, মানে মশালের আলোটাই ধপ করে নিভে গেল। এবং সবুজের কাছে মনে হলো যে বাতাসটা লাগছে, বাতাসটা বেশ ঠান্ডা শীতল বরফের মতো একটা বাতাস। সবুজ আসলে সাহস হারায় ফেলেছে, সে ঝেড়ে দৌড় দিছে ওখান থেকে, সিঁড়ি দিয়ে ধপ 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 করে নেমে সে দৌড়ায় বের হয়ে গেছে। চিন্তা করছে খালটা পার হবো কেমন, এখন তো আলো নাই সাথে, মানে চাঁদের আলো যতটুকু পড়ছে অতটুকু যথেষ্ট তার জন্য। তারপর ওই কুয়াশা টুয়াশা কিচ্ছু, মানে একটা কুয়াশার লেয়ারের মতো পানির উপর দিয়ে। তো সে অত কিছু চিন্তা না করে ভয় পাইছে, মারাত্মক ভয় পাইছে। সে মানে ওই পানির মধ্যে নেমে গেছে তাড়াতাড়ি ওই অবস্থায়, মশালটা হাতে ধরা, কোনো মতো ঝসঝস করে চিন্তা করছে সামনে ঝোপের কাছে যে জ্বালাবো, এরকম চিন্তা করতেছে। পানির মধ্যে কোনো মতে পা দিয়ে দিয়ে কাদা ডুবে যাচ্ছে, কাদাতে পা ডুবে যাচ্ছে, এরকম করতে করতে সে ওই পারে উঠে আসলো, ভিজে গেছে প্রায় কোমর পর্যন্ত তার। সে দৌড়ানো শুরু করলো খালি জায়গা দুই পর্যন্ত। তো এসে যেখানে নাকি ঝোপঝাড় গাছপালাগুলো আবার শুরু হয়েছে, চিন্তা করলো এখন মশালটা জ্বালায় নেওয়া দরকার। সে থেমে তার এই লুঙ্গির এখানে কোচর ছিল, কোচর থেকে সে ম্যাচটা কোনো মতে হাত কাঁপতেছে বের করে সে মশালটাকে দুই পায়ের ফাঁকে ধরে মশালটাকে জ্বালানোর চেষ্টা করলো। একটা কাঠি দিয়ে সে জ্বালানোর চেষ্টা করছে, ধরে নাই। দ্বিতীয়বার মারছে, মশালটা জ্বলে উঠছে। মশাল যখন জ্বলে উঠলো, সে একটা সেকেন্ডের জন্য শুধু দেখলো যে তার সামনের ডালের মধ্যে একটা মহিলা বসা, পা দুইটা ঝুলায় বসেছিল, ফর্সা ফর্সা, মানে একটা মহিলা মানে মেয়ে আর কি, বসা ফর্সা, তার মানে শাড়িটা সুন্দর করে পেঁচানো এবং মনে হয়েছে যে লাইট কালারের খুব দামি শাড়ি, এবং তার দিকে তাকায় ছিল। সে মশালটা জ্বলছে যে তার মশালের আলোটা তার চোখে রিফ্লেক্ট করছে। গাছের ওই ডালের অতটুকু উচ্চতায় সে কিভাবে উঠছে সবুজ জানে না, এবং সবুজের গায়ের উপর লাফায় পড়লো সে ওই ডালের উপর থেকে। সবুজ অবাকে খেয়াল করলো, মনে করলো তার শরীরের উপর ধুপ করে কেউ লাফ দিয়ে পড়ছে, সবুজের পড়ে গেল মাটিতে হাঁটু গেলে, তার হাত থেকে মশাল ছুটে সামনে পড়ছে। সে মশালের আলোতে সে ফিল করতেছে তার কাঁধের উপরে কেউ চেপে আছে। সে অনেক চেষ্টা করলো ছড়াইতে, সে চিত হয়ে শুয়ে পড়লো, দেখলো না কেউ সরতেছে না, তার শরীরটা বেশ ভারী। সে বলছে আমাকে ছাড়েন ছাড়েন, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। সবুজ উঠে বসলো, উঠে সে বোঝার চেষ্টা করছে, তার পিঠে হাত দিতেছে মানে ছাড়ানোর জন্য, পিঠে কিছুই সে ফিল পাচ্ছে না, নিজের নর্মাল কাঁধ পিঠ এরকম দটটুক ধরতে পারছে হাত দিয়ে, কিন্তু সে মনে হচ্ছে তার ফিলটা মনে হচ্ছে যে তার কাঁধ জড়ায় ধরে কেউ একটা এক্সট্রা ওজন রয়ে গেছে। সবুজ কোনো মতে হাঁচড়ে পাচড়ে উঠে অনেক ওজন ফিল করছে, একটা এক্সট্রা মানুষ নিয়ে চলার মতো। সে কোনো মতে মানে হামাগুড়ির মতো দিয়ে উঠে যায়, তার মশালটা নিয়ে সে দৌড়ানো শুরু করলো, এবং তার ফিল হইতেছে ওই মানুষ নিয়ে সে দৌড়াচ্ছে, তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করতেছে, মশালটা সামনে ধরা। একটু পরপর সে তার কানের মধ্যে হাসির শব্দ পায়, নারী কণ্ঠের হাসি, মানে কেমন জানি ফিসফিস করে হাসে, এবং সবুজ মাথা নাড়ায়, কাউকে দেখতে পায় না, মানে খুবই অবাক কাণ্ড। সে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছে একদম তার ইসের পারে, যেখানে নলখাগড়ার এখানে, ওইখানে এসে সে মশালের উঁচা করে দেখতেছে ওইখানে খালের ওই পারে দেখা যায় কিনা। দেখতেছে যে হ্যাঁ ওই পারে দুইজনই দাঁড়ায় আছে, মানে তাদের ছায়া বোঝা, মানে বোঝা যাচ্ছে আর কি, অবয়বটা, যে তাদের আলো ওই পাশ থেকে আরেকটু ডানে কাত হয়ে গেছে এবং সেটার তাদের অবয়ব পাওয়া যাচ্ছে, এবং তাদের মনে লম্বা ছায়াও পড়ছে সামনে। দেখলো তারা দুজন। তো সবুজ এখান থেকে চিৎকার করে বললো আসেন, ওই পাশটা বললো তা কি হয়েছে আপনার, তাড়াতাড়ি আসেন, চিৎকার করতেছে। তো সে কোনো মতো নৌকায় উঠলো, এবং নৌকায় উঠে তার ব্যালেন্স রাখতে পারতেছে না, সে যে বসে আছে সোজা বসতে পারতেছে না, তার মনে হচ্ছে তার ঘাড়ের উপর একটা ওজন, বিশাল ওজন। সে কোনো মতে নৌকা বাওয়া শুরু করলো, এবং আসলেও নৌকাতে আসলেও মনে হচ্ছে সে একা থাকলে যেরকম ছিল সেরকম না। সবুজ অনেক কষ্টে চেষ্টা করছে বেয়ে ওই পাশে আসার, এবং এক পর্যায়ে আসছে, এসে সে বলতেছে যে আমার ঘাড়ের থেকে বোঝাটা নামান।
তো আরমান তাকে বলতেছে কি নামাবো আপনার উপর থেকে, আপনার কি হয়েছে, আপনি এরকম করতেছেন কেন, এইভাবে চলাফেরা করতেছেন কেন? বলে আপনি বুঝতেছেন না আমার ঘাড়ের মধ্যে কে চাইবা বসছে? তার মানে বলছে আমরা তো কেউ নেই, কিছু দেখি না আপনার ঘাড়ের মধ্যে, কি বলেন আপনি উল্টাপাল্টা, আসেন তো তাড়াতাড়ি। তো সবুজ মানে নড়তে পারতেছে না। তখন আরমানরা বললো আচ্ছা তাড়াতাড়ি ওনার নৌকার মধ্যে আপনি শুয়ে পড়েন। বলে আপনি নৌকায় শুয়ে পড়েন পাটাতনে। শুয়ে পড়ার পর তারা উঠলো এখানে নৌকায় এবং নৌকা বাওয়া শুরু করলো। সবুজ বলতেছে তখন আরমানদের যে আরমান আমার মনে হইতেছে যে আমার কেউ চেপে ধরে রাখছে ঘাড়ের মধ্যে ইসে। তো তখন দেখা গেল যে মানে খুব ভয় পেয়েছে আরমান। তখন মানে নিজের মতো দোয়া দরুদ যা পারত টুকিটাকে পড়ে পড়ে ফু দিতেছে। এখন প্রত্যেকবার যখন ফু দেয় সবুজের শরীর নাকি হঠাৎ ঝাড়া দিয়ে উঠতেছিল নৌকার মধ্যে, এবং আরমান ওর ছোট ভাই দুজনই যাচ্ছে ঝাড়া দিয়ে উঠছে, এবং প্রত্যেক ঝাড়াতে মনে হচ্ছে তার শরীরটা একটু হালকা হয়, আবার তাকে চেপে ধরে এরকম। আর সবুজ এক পর্যায়ে কোকানো শুরু করলো এবং তাকে নিয়ে আসলো তারা এই পাশে তাদের ঘরের কাছে নৌকা নিয়ে আসলো। আরমানি বিয়ে আনছে এবং এনে নৌকা বেঁধে সবুজকে দুইজনে টেনে নিয়ে আসলো এখানে, এনে ঘরের মধ্যে রাখলো। এবং সবুজ বারবার বলতেছে যে ভাই আমার কাঁধের মধ্যে অনেক ওয়েট, আমার কাঁধের মধ্যে কে জানে আমার গলা জড়ায় ধরে রাখছে, এবং তার কানের কাছে নাকি হাসে, সেটাও বলতেছে সবুজ, সেটা বলছে কানের কাছে হাসতেছে আমার কানের কাছে কে। তো আরমান এবং ছোট ভাই অনেক ভয় পেয়েছে সবুজকে নিয়ে। এবং দেখা গেল যে মানে এই রাত যখন আরো গভীর হয়ে গেল, সবুজ মানে ঘর 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 শব্দ করতেছে এবং উদ্ভটকে কি জানি বকা শুরু করলো, সে তার সেন্সে নাই, নিজের মতো কি কি বলতেছে, বিড়বিড় করে বলে, আবার খ্যাক খ্যাক করে হাসে নিজের কণ্ঠে। এবং তার এই হাসি এবং কথাবার্তাতে বেশ ভয় পেয়ে গেছে দুজন, মানে আরমান এবং ছোট ভাই দুজনই ভয় পেয়ে গেছে। তো দুজন একদম ঘরের এক কোনায় কুকড়ায় আছে। সবুজকে তারা ওই সবুজের জন্য যে বিছানা করছিল ওখানে মানে শোয়াই দিছিল। তো হারিকেনটা তখনও জ্বালায় রাখছে, মানে অনেক রাত তখন হবে। আরমান বলছে যে রাত প্রায় 3টার বেশি হবে, এরকম সময় 3টা 3:30 এরকম সময় হঠাৎ নাকি মানে তাদের ঘুম আসতেছে না, ভয়ে ঝিমুনি লেগে গেছিল, হঠাৎ শব্দ হলো ফড়ফড় করে। ফড়ফড় শব্দ হওয়াতে দুজনই একসাথে ছিল, তো দুজন উঠে বসছে। উঠে দেখতেছে যে সবুজ নাকি উঠে বসছে, বসে তাদের দিকে তাকে হাসতেছে, এবং সেই হাসি এত ভয়ঙ্কর মানে এটা আরমানরা জীবনে চিন্তাও করতে পারে না। এগুলো সবুজের কিছুই মনে নাই পরে, সবুজ এটা পরে শুনছে সবুজ নিজে। তো উনি নাকি হাসতেছিলেন, সবুজ বেশ ভয়ঙ্কর ভাবে হাসতেছিলেন। এবং তখন নাকি ফট করে বলে যে আরমাইন না তোর বুদ্ধিতে আইছিলাম এখানে, না তোর বুদ্ধিতে পাঠাইছো সরে, এরকম করে বলে। তো তখন আরমান প্রচন্ড ভয় পায়, সে কোনো উত্তর দেয় না, সে বিড়বিড় করে দোয়া পড়তেছে, এবং দোয়া পড়লে নাকি তাকে গালাগালি করতেছিল দূর থেকে, মানে এই বন্ধ কর এরকম গালাগালি করতেছিল। তো যাই হোক, তারপরেও মানে আরমান যতটুকু পারছে নিজের গায়ে ফু দিছে, ছোট ভাইয়ের গায়ে ফু দিছে, এবং সবুজ থেকে ভয় ছিল যে তারা জানে যে ঘরের কর্নারে দা রাখা আছে, যদি ওই দা ওর হাতে পড়ে তো সমস্যা, ও কি বুঝতেছে যে তাকে কিছু আসর করছে, এটা তারা বুঝে গেছে আরমানরা। এবং তারপর অনেক ভয়, এবং ভোরের দিকে ওই চরের কাছে দূরে কোনো মসজিদ আছে, ওইখানে আজান দিছে, জুম্মা ঘর বলে তারা, সে আজানের শব্দ আস্তে ভেসে আসছে, এবং ওই সময় নাকি আস্তে করে ধপ করে ওখানে পড়ে যায় সবুজ। তো পড়ে যাওয়ার পরে তারা তাড়াতাড়ি সবুজকে দেখে দেয় গায়ের মধ্যে অনেক হিট, মানে উত্তাপ। তখন চিন্তা করে যে না, ওর তো আসলে নিয়ে যেতে হবে, এখানে রাখলে সমস্যা, রাখা তো যাবেই না। তো ছোট ভাইটাকে তখন আরমান বলে যে তুই এখানে থাক, আমি যাচ্ছি, আমি ওরে বাড়ি নিয়ে যাই এবং ওখান থেকে দেখে অন্য কাউকে পাঠাবো, আর ওর চিকিৎসা হওয়া দরকার বলে তখন নাকি সবুজকে নিয়ে যায়। তো সবুজ অচেতন পুরা, এরকম দুজনে মিলে তাকে নৌকায় রেখে সে আরমান বেয়ে বেয়ে আরমান অনেক ভয় পেয়েছিল যে নৌকার মধ্যে যদি উঠে বসে এরকম কিছু করে, বিশাল অবস্থা ভোরবেলা। তো সেই ইচ্ছা করে নৌকা বেয়ে বেয়ে নিয়ে যায় এমন জায়গায় যে মসজিদে যেখানে নাকি মানে ইরা যায়, নামাজিরা যায়, ওই জায়গায় সে জানে যে কোন পাশ থেকে যায়, ওখানে যে সে নৌকাটা ভিড়ায় রাখে। একটু পরে দেখে আসলেই মানে ওখান থেকে ওই নামাজিরা বের হয়ে আসতেছিল ওই রাস্তা দিয়ে। তাকে দেখে তাড়াতাড়ি থামে, কয়জন কি ব্যাপার, তো সে তখন বলে যে ওরে জিনে ধরছে, এটা জিনে ধরছে, করেন। তো যাই হোক, তারা কয়েকজন মুসল্লি আসে, এসে নিয়ে উঠায় ওখান থেকে নিয়ে আসে এবং বলে যে মসজিদে নিয়ে যেতে হবে, জুম্মা ঘরে নিয়ে যেতে হবে। তো সবুজকে জুম্মা ঘরে নিয়ে যায় ওখানে নিয়ে নাকি ওখানকার যিনি ইমাম সাহেব তার সামনে রাখেন, তিনি দোয়া দরুদ পরে ফু দেন। ফু দেওয়ার পর দেখা যায় সবুজ মানে কি বলতে থাকে, শুয়েই মানে আজে বাজে মানে কথাবার্তা বলতে থাকে। তো তারপর তিনি বলেন যে এই ছেলের কি ছিল, তখন বলে আরমান যে এরকম ঘটনা, ওই ঘরে গেছিল এসে। তো বলে তোর তো আসলে ধরছে, ওরে আসর করছে। তো যাই হোক, পরবর্তীতে ইমাম সাহেব বলেন যে আমি আমার আরেক আছে, মানে তার সাথে এক বন্ধু আছে, তিনি ওইরকম তার মতোই, তাকে খবর দিব। দুপুরের দিকে তিনি খবর দিয়ে নিয়ে আসেন তাকে জোহরের নামাজের পরে, এবং তারা দুজন মিলে ততক্ষণ নাকি একদম সবুজ নাকি পড়ে ঘুমাচ্ছিল।
তা আনার পর তাকে রুকাইয়া করে সবুজকে, রুকাইয়া করে অনেক ব্যাপার স্যাপার হয়, যেটা হয় এটার বলার কিছু নেই, আপনারা জানেন বিভিন্ন কথাবার্তা এটা সেটা হওয়ার পরে তো সবুজকে নাকি ছেড়ে যায়। তো মূল কথা ছিল যে সবুজ কেন ওইখানে গেছে, তারা ওখানে থাকে, ওইটা একটা পোড়ো বাড়ি, ওখানে তারা থাকে, তারা ওই জায়গাটা নিজের মনে করে নিছে, কেউ থাকে না যেহেতু, তো ওইখানকার প্রপার ওনার ছাড়া তারা ওই বাড়িতে কাউকে অ্যালাউ করবে না, মানে মূল মালিককে লাগবে। ওরা নাকি ওই জিনিসটাই করে, মানে যে কোনো কোথাও যদি তারা আস্তানা গাড়ে সেখানে তারা মূল মালিককে চায়, মানে নীতিগতভাবে বা আইনগতভাবে সেই মানুষটার ওই জায়গার উপর অধিকার থাকতে হবে। তো তারা ধরে নিয়েছে যে সবুজ অনধিকার চর্চাকারী, সে ওখানে গেছে ই করে, এবং তারা ওই ইসের উপর অনেক রাগ, আরমানের উপর রাগ, সেই পাঠাইছে তাকে সবুজকে ওখানে। তো এইসব কারণে আর এইভাবেই পরে সবুজকে রুকাইয়া করে তারা ওখান থেকে ছাড়ান ইমাম সাহেবরা, এবং সবুজ অনেক দিন এরকম আর কোথাও মানে ক্ষেতের পাহারা টাহারা দিতে যান নাই। এরপর অনেক দিন পরে সে আস্তে আস্তে একটু স্বাভাবিক হয় এবং কাজে কর্মে যোগ দিতে পারে। তো এখানে যেটা পারভেজ বলছে যে এই তাদের এলাকাতে একটা ব্যাপার আছে, তারা বলে যে ঘাড়ে ভর করছে, ওখানে নাকি বলে যে জিন ঘাড়ে ভর করছে বা ভূত ঘাড়ে ভর করছে বা পেতনি ঘাড়ে ভর করছে। এইটার তারা একটা যথার্থতা নাকি তারা বলছে যে এইটা নাকি তাদের ওখানে যে কয়জনকে এরকম আসর করছে তাদের বলা হয় তারা নাকি তাদের পিঠে অনেক ভার অনুভব করে, মনে হয় কেউ একজন তাদের পিঠে আছে এবং কানে কানে ফিস ফিস করে। তো যাই হোক, এই ছিল শফিউলের শেয়ার করা ঘটনা, যেটা সে তার বন্ধু পারভেজের কাছ থেকে শুনছে, তার চাচার ঘটনা। আমার কাছে বেশ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি আমার এই চ্যানেলে সব সময় কিছু সাইট থেকে বাছাইকৃত করে ভয়ানক ভূতের ঘটনা সংগ্রহ করে থাকি। তারপরে আমি আমার চ্যানেলে প্রতিদিন পাবলিশ করে থাকি শুধু আপনাদের জন্যে। আপনারা যদি ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে চান তাহলে প্রতিনিয়ত আমার পাশে থাকবেন। আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি ভালো লাগে সেটাও বলে যাবেন, যদি খারাপ লাগে সেটাও বলে যাবেন। আমি সেটাই ভেবে আরও ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আমি এই কামনাই করি। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। আমার ঘটনাটা আমি এখানেই, আল্লাহ হাফেজ।